বাথরুমে শাওয়ারের পানির শব্দ বন্ধ হতেই রোদ তড়িঘড়ি করে নিজের ফোনটা বালিশের নিচে ঢুকিয়ে ফেলল। সে চোখ বন্ধ করে ঘুমানোর ভান করে বিছানায় শুয়ে রইল, যেন সে গভীর ঘুমে আচ্ছন্ন। কিন্তু তার বুকের ভেতরে দপদপানি পানি কিছুতেই থামছে না। খানিক বাদে বাথরুমের দরজা খুলে রুদ্র বের হলো। তার চুলগুলো ভেজা, গা থেকে দামি পারফিউম আর সাবানের মিশ্রিত একটি ঠান্ডা সুবাস ছড়াচ্ছে। রক্তমাখা সেই সাদা শার্টটা সে অলরেডি বাথরুমের এক কোণে ছুঁড়ে ফেলে এসেছে। রুদ্র ধীর পায়ে বিছানার দিকে এগিয়ে এলো। রোদ চোখ বন্ধ করে রাখলেও টের পাচ্ছিল রুদ্রর ভারী অস্তিত্বটা ঠিক তার মাথার কাছে এসেই দাঁড়িয়েছে। রুদ্র বিছানার উপরে উঠে বসল। 0 ওয়াটের ওই হালকা নীল আলোয় সে বেশ কিছুক্ষণ রোদের ফর্সা ও নিষ্পাপ মুখটার দিকে তাকিয়ে রইল। রোদের চোখের পাতায় তখনও কান্নার জল শুকিয়ে জমে আছে, আর গালে রুদ্রের নিজের হাতের চরের সেই লালচে দাগটা এখনো স্পষ্ট। রুদ্র কোনো কথা না বলে নিজের একটা হাত বাড়িয়ে দিল রোদের গালের দিকে। তার সেই শক্ত রুক্ষ আঙুলগুলো অত্যন্ত আলতো করে ছুঁয়ে দিল রোদের গালের সেই আঘাতের জায়গাটা। রুদ্রর আঙুলের ছোঁয়া লাগা মাত্রই রোদ ভেতরের তীব্র অস্বস্তি আর ভয়ে শিউরে উঠল। কিন্তু সে নিজের চোখ দুটো কিছুতেই খুলল না। সে বুঝতে পারছিল না এই লোকটা এত রাতে তাকে মারার পর এখন আবার এভাবে কেন ছুঁয়ে দিচ্ছে। রুদ্র রোদের গাল থেকে হাতটা সরিয়ে নিয়ে এক পাশ ফিরে শুয়ে পড়ল। কিন্তু শোভামাত্রই সে এক ঝটকায় রোদের কোমরটা জড়িয়ে ধরে নিজের শক্ত বুকের সাথে একদম পিছে টানল। রোদ আকস্মিক এই টানে আর থাকতে না পেরে চোখ মেলে ফেলল। সে নিজেকে ছাড়ানোর জন্য হালকা মোচড়ামুচড়ি করতেই রুদ্র তার কানের কাছে নিজের তপ্ত নিঃশ্বাস ফেলে এক অদ্ভুত শান্ত অথচ হাড় কাঁপানো গলায় ফিসফিসিয়ে বলল, একদম নড়াচড়া করবে না, চুপচাপ চোখ বন্ধ করে শুয়ে থাকো। যদি বেশি ছটফট করো তবে সকালটা কিন্তু তোমার আর স্কুলের বেঞ্চে নয়, এই খাটের ওপরও অন্যভাবে শুরু হবে। রুদ্রর এই চরম ইঙ্গিতপূর্ণ আর কড়া ধমক শুনে রোদ ভয়ে পাথর হয়ে গেল। সে আর এক চুলো নড়ার সাহস পেল না। রুদ্রের এক হাত তখনও রোদের কোমরে লোহার শিকলের মতো শক্ত হয়ে জড়ানো। রোদ বাধ্য হয়ে রুদ্রর সেই চওড়া বুকের দিকে পিঠ দিয়ে চোখ দুটো শক্ত করে বন্ধ করে নিল। বাইরে তখন ঝিঝি পোকার ডাক আর ঘরের ভেতরে এসির হালকা শব্দ। রোদ এই দানবটার বুকের খাঁচায় বন্দি হয়ে মনে মনে কাঁদতে কাঁদতে ভাবল, হায় আল্লাহ, এই নরক থেকে আমার মুক্তি কবে হবে? কেন এই লোকটা আমার সাথে এমন আচরণ করে? ওদিকে রুদ্র তখন রোদের চুলের সুবাস নিতে নিতে এক অদ্ভুত তৃপ্তি নিয়ে চোখ বন্ধ করে ফেলেছে। সে মনে মনে খুব ভালো করেই জানে রোদকে সে পৃথিবীর কারোর হতে দেবে না, না বাস্তবে না ভার্চুয়াল জগতের ওই গডফাদারের আইডিতে। স্কুল ছুটি হওয়ার পর রোদ আর তার প্রিয় বান্ধবী তিথি দুজনে মিলে রাস্তা দিয়ে একসাথে হেঁটে বাড়ি ফিরছে। তাদের সাথে সাথে বেশ শান্ত পায়ে হেঁটে চলেছে রোদের সেই ভয়ঙ্কর পোষা কুকুর কিলার। হাঁটতে হাঁটতেই রোদ গত 24 ঘন্টায় তার জীবনে ঘটে যাওয়া সমস্ত ঝড়ঝাপটার কথা তিথিকে খুলে পড়ল। এতদিন পর্যন্ত তিথি বিন্দুমাত্র জানতো না যে রোদের বিয়ে হয়ে গেছে। নিজের এত কাছের বান্ধবীর বিয়েতে থাকতে না পারায় প্রথমে তার মনটা বেশ খারাপ হয়েছিল, কিন্তু রোদের মুখে তার বরের অমন অত্যাচারী আর সাইকোরূপের কথা শুনে এখন তার রোদের জন্য ভীষণ খারাপ লাগছে। তবে পুরো ঘটনার মধ্যে একটা কথা শুনে তিথি আবারও বেশ খুশিও হয়েছে। সেটা হলো হ্যাকিং জগতে সেই রহস্যময় সম্রাট আরকেসি গডফাদার স্বয়ং রোদকে ফলো ব্যাক দিয়েছে। এই ব্যাপারটা এখনও তিথি আর রোদ দুজনের কাছেই এক অবিশ্বাস্য কল্পনার মতোই মনে হচ্ছে। রোদের মনটা একটু হালকা করার জন্য তিথি কোনোই দিয়ে ওকে একটা ঘুঁতো দিয়ে মজা করেই বলল, ওই হ্যাকার কি নাকি তোর ওই রাগে রুদ্র ভাই, এই দুইজনের মধ্যে কে বেশি সেরা বলতো? তিথির মুখে এমন তুলনা শুনে রোদ এক সেকেন্ডও দেরি না করে নিজের মুখটা কুঁচকে বেশ জোর দিয়ে বলল, অবভিয়াসলি গডফাদার। আর ওই রুদ্র ক্যান্সার তো আস্ত একটা মিস্টার রুড। উনি শুধু গায়ের জোরে আর শারীরিকভাবে মানুষকে জখম করতে পারেন, বাট গডফাদার সে তো একটা মাইন্ড হ্যাকার। রোদের এমন ওয়ান সাইডের উত্তর শুনে তিথি কিছুটা হেসে উঠল। ঠিক তখনই রাস্তার মোড়ে একটা ফুচকার দোকান দেখে তিথি বেশ উত্তেজিত হয়ে বলল, চল ফুচকা খাই, আজ অনেকদিন পর ফুচকা চোখের সামনে দেখলাম। আর আজকেই তো আমাদের লাস্ট ক্লাস, এরপর থেকেই তো ফাইনাল এক্সাম শুরু হয়ে যাবে। চল না প্লিজ যাই।
রোদ আর বান্ধবীর কথার দ্বিমত না করে ফুচকার দোকানের দিকে হেঁটে চলল। কিছুক্ষণের মধ্যেই প্লেটে গরম গরম চটপটি আর তেঁতুলের টক দিয়ে ফুচকা রেডি হয়ে গেল। রোদ যেই না একটা মচমচে ফুচকা চামচ দিয়ে তুলে নিজের মুখে দিতে যাবে, ঠিক তখনই এক তীব্র শব্দে রুদ্র তার কালো বুলেট বাইকটা এনে একদম দোকানের সামনে থামালো। বাইক থেকে নেমে কোনো কথা না বলে রুদ্র এক ঝটকায় রোদের হাতের ফুচকার বাটিটা নিচে ফেলে দিল এবং রোদের হাতটা শক্ত করে চেপে ধরে কড়া গলায় বলল, বাইকে ওঠো। আচমকা ফুচকার বাটিটা এভাবে মাটিতে পড়ে যেতে দেখে রোদের মাথায় যেন একটা আস্ত অ্যাটম বোম ফাটল। সে নিজের চারপাশের লোকজনের কথা বা রোদ্রের সেই ভয়ঙ্কর রূপের কথা কোনো কিছুই না ভেবে চরম রাগে চেঁচিয়ে উঠে বলল, বেয়াদব, তুই এটা ফেলে দিলি কেন? হ্যাঁ, এই তুই কি সারাদিন শুধু এইসব বস্তির মতো গুন্ডামি করতে পারিস? রুদ্র রোদের এই চিৎকার বা গালিগালাজ নিজের কানেই তুলল না। সে অত্যন্ত ঠান্ডা মাথায় পকেট থেকে মানিব্যাগ বের করে ফুচকা মামার দিকে তাকিয়ে গম্ভীর গলায় বলল, 100 টাকার ফুচকা ভালো করে প্যাক করে আমাদের বাসায় পাঠিয়ে দাও। কথাটা শেষ করেই রুদ্র রোদকে জোর করে টেনে বাইকের দিকে নিয়ে গেল। রোদ কোনোভাবেই এই মুহূর্তে বাইকে উঠতে যাচ্ছিল না। সে হাত পা ছুড়ে তীব্র বাধা দেওয়ার চেষ্টা করলো। রোদের এমন অবাধ্যতা দেখে রুদ্র আর নিজের রাগ ধরে রাখতে পারল না। সে ঠাস ঠাস করে পরপর দুটো থাপ্পড় বসিয়ে দিল রোদের গালে। এরপর জল শক্ত করে গর্জে উঠে বলল, বাস্টার্ড, চুপচাপ বাইকে ওঠ। আজকে তোর একদিন কি আমার একদিন। গালে থাপড় খেয়ে রোদ একদম স্তব্ধ হয়ে গেল আর নিজের অনিচ্ছা সত্ত্বেও কাঁপতে কাঁপতে বাইকের পেছনে সিটে উঠে বসলো। ওদিকে তিথি নিজের বান্ধবীকে ওভাবে মার খেতে দেখে যেই না একটু এগিয়ে এসে রোদকে সাহায্য করতে যাবে, অমনি রুদ্র নিজের হেলমেটের আড়াল থেকে এক খুনি দৃষ্টিতে তিথির দিকে তাকালো। রুদ্র সেই আজরাইলের মতো চাউনি দেখে তিথির কলিজা এক নিমিষেই শুকিয়ে বরফ হয়ে গেল। সে ভয়ে আর একটা শব্দ উচ্চারণ করতে পারল না। রুদ্র বাইকে একটা জোর পিকআপ দিতেই কিলার ও বুদ্ধিমানের মতো তাদের পেছনে দৌড়াতে লাগলো। তিথি শুধু এক চরম অসহায় দৃষ্টিতে বান্ধবীর চলে যাওয়ার পথের দিকেই তাকিয়ে রইল। রোদ তখন নিজের দুই গালে হাত দিয়ে ফুপিয়ে কাঁদতে কাঁদতে বাইকের পেছনে বসে আছে আর মনে মনে ভাবছে বাড়ি ফেরার পর এই মিস্টার রুড তার সাথে আর কি কি চরম জঘন্য ব্যবহার করতে যাচ্ছে। রুদ্র রোদকে এক প্রকার জোর করে জবরদস্তি করেই ঘরের ভেতরে টেনে হিঁচড়ে নিয়ে এলো। তার ভেতরে তখন এক আদিম হিংস্রতা খেলা করছে। ঘরের ভেতরে ঢুকেই সে একটুও দয়ামায়া না দেখে রোদকে বিছানার উপরে সজোরে ছুঁড়ে মারল। হঠাৎ এমন আচমকা আছাড় খেয়ে রোদ নিজের শরীরের ভারসাম্য ধরে রাখতে পারল না। বিছানার শক্ত কাঠের কোণায় লেগে তার পিঠে আর কোমরে প্রচণ্ড আঘাত লাগলো। ব্যথায় তীব্রতায় তার মুখ থেকে একটা আর্তনাদ বেরিয়ে এলো। সে দুই হাত দিয়ে ব্যথার জায়গাটা চেপে ধরে কুঁকড়ে গিয়ে অস্ফুট স্বরেই বলে উঠল, আচ্ছ, উফ। রোদ বিছানায় ব্যথায় ছটপট করতে লাগলো আর রুদ্র সেই সুযোগে ঘরের দরজাটা টেনে লক করে দিল। দরজা লাগানোর সেই শব্দটা রোদের বুকে এসে যেন হাতুড়ের মতো আঘাত করলো। রুদ্র এরপর অত্যন্ত ধীর পায়ে শান্ত কিন্তু ভয়ঙ্কর ভঙ্গিতে বিছানার দিকে এগিয়ে আসতে লাগলো। রুদ্রর এই শান্ত রূপটা ঝড়ের আগের থমথমে আবহাওয়াকেও হার মানায়। তার চোখের সেই চাউনি দেখে রোদের বুকের ভেতরটা ভয়ে কাঁপতে শুরু করলো। মনে হলো তার কলিজার পানি বুঝি এক মুহূর্তেই শুকিয়ে গেছে। আর কোনো উপায় না পেয়ে নিজের আত্মসম্মান বিসর্জন দিয়ে রোদ বিছানা থেকে নেমে রুদ্রর পা দুটো শক্ত করে জড়িয়ে ধরল। সে তখন ভয়ে আর আতঙ্কে কাঁপতে কাঁপতে ডুকরে কেঁদে উঠে বলতে লাগলো, এমন করবেন না প্লিজ, আমি সত্যি মরে যাব। আমার সম্মতি ছাড়া আমার সাথে এমন কোনো অন্যায় করবেন না। দোহাই লাগে আপনার, অন্তত একটু দয়া করুন। রোদের এই চরম আকুতি আর কান্না দেখে রুদ্রর মনে বিন্দুমাত্র করুণার উদ্বেগ হলো না। উল্টো সে এক বিকট ও তাচ্ছিল্যের হাসি হেসে উঠল। তার সেই হাসির শব্দে পুরো ঘরটাই যেন কেঁপে উঠল। রোদ যে এতক্ষণ ধরে কাঁদছিল আর নিজের জীবন ভিক্ষা চাচ্ছিল, সেটা রুদ্রর কাছে কোনো মিনতি মনে হলো না। মনে হলো রোদ যেন খুব মজার কোনো জোকস শুনিয়েছে। হাসতে হাসতেই সে ধীরে সুস্থে বিছানার উপরে এসে বসলো। কপালে এক হাত দিয়ে কিছুক্ষণ পাগলের মতো হাসার পর হঠাৎ করেই তার মুখের সমস্ত হাসি উধাও হয়ে গেল। পরক্ষণেই সে হিংস্র পশুর মতো রোদের ফর্সা চোয়ালটা নিজের শক্ত আঙুলের খাঁচায় শক্ত করে চেপে ধরল। ব্যথায় রোদের চোখ দিয়ে জল গড়িয়ে পড়ল। রুদ্র তখন তার মুখের
একদম কাছে নিজের মুখটা এনে সিংহের মতো গর্জে উঠে বলল, তুই বারবার ভুল করবি আর আমি তোকে প্রতিবার বোকার মতো ক্ষমা করে দেব? তুই একের পর এক অন্যায় করে যাবি আর আমি তোকে মাফ করে দেব? কেন রে? তুই কি আমার সেই বহু সাধনার ভালোবাসা, যে তোর এই সমস্ত অন্যায়ের পরও আমি বারবার নিজের মনকে বোঝাবো যে থাক না, ও তো আমার ভালোবাসার মানুষ, একটু ভুল করতেই পারে। একটা কথা আজ ভালো করে নিজের কান দিয়ে শুনে রাখ আর মগজের ভেতর চিরতরে সেট করে নেয়। আমি এই জীবনে কাউকে কোনো দিন ক্ষমা করিনি, আর সেখানে তোকে যে আমি বারবার ক্ষমা করে আসছি তার পেছনে একটাই মাত্র কারণ, আর সেই কারণটা হলো তোকে আমি একবারও নয় বরং তিলে তিলে শেষ করব। রুদ্র সেই শক্ত আর নিষ্ঠুর হাতের বাঁধনে রোদের নরম চোয়ালটা ব্যথায় টনটন করে উঠল। রুদ্রর মুখের উপরে বলা বিষাক্ত কথাগুলো তীরের মতো এসে তার বুকে বিঁধল। নিজের চরম অসহায়ত্ব আর ভাগ্যের নিষ্ঠুর পরিহাসে রোদ আর নিজেকে ধরে রাখতে পারল না। সে আবার আরও জোরে ফুপিয়ে কেঁদে উঠল। তার চোখের জল রুদ্রর হাতের উপরে গিয়ে পড়লেও রুদ্রর পাষাণ মন গলে গেল না। উল্টো সে এক ঝটকায় রোদকে সরিয়ে দিয়ে বিছানার দিকে এগিয়ে গেল। এরপর অত্যন্ত ধীরে সুস্থে বালিশের নিচে হাত ঢুকিয়ে একটা ছবি বের করে আনলো। ছবিটা রোদের চোখের সামনে একদম মুখের কাছাকাছি মেলে ধরে রুদ্র অত্যন্ত তাচ্ছিল্যের সুরে বলল, তা এই লোকটাকে এত ভালোবাসিস তুই? হাতে যখন ভালোবাসা তখন তো বালিশের নিচে লুকিয়ে রেখে ঘুমাতে হবে, সিম্পল। একটা কথা পরিষ্কার শোনো রাখ রোদ, এই রমি আমি ছাড়া তুই আর তোর এই তথাকথিত গডফাদারের কোনো জায়গা এই ঘরে অন্তত হবে না। খুব তো বীর পড়িস তোর এই গডফাদার, তাই না? একদিন সাহস করেও কি আমার এই প্রাসাদে আসতে বলিস? যদি ওর বুকের পাটে সত্যি এত সাহস থাকে তবে যেন আমার সামনে এসে বুক ফুলিয়ে দাঁড়ায়। কথাগুলো শেষ করে রুদ্র বিছানা ছেড়ে হনহন করে উঠে দাঁড়ালো। তার চোখে মুখে তখন এক ধরনের বৈশাচিক আনন্দ খেলা করছে। সে সোজা ঘরের কোনায় দাঁড়া আলমারিটার দিকে এগিয়ে গেল এবং ঝট করেই তার পাল্লাটা খুলে ফেলল। ভিতর থেকে একটা লাল পেড়ে সাদা রঙের শাড়ি টেনে বের করে এনে সে একটু ইতস্ত না করে সরাসরি রোদের মুখের উপরে ছুঁড়ে মারল। শাড়িটা রোদের মাথায় আর গায়ের উপরে এসে পড়ল। রুদ্র তখন তার দিকে এক পলক তাকিয়ে অত্যন্ত ঠান্ডা আর আদেশসূচক গলায় বলল, এই শাড়িটা পরে জলদি তৈরি হয় না। আজ সন্ধ্যায় আমাদের বাড়িতে একটা বড় পার্টি আছে, আর তোকে ঠিক সন্ধ্যা নামার আগে ওখানে গিয়ে হাজির হতে হবে, কারণ আজ রাতে শীত জমকালো পার্টিতে তোকে ডান্স পারফর্ম করতে হবে। এটা আমার কথা নয়, স্বয়ং আমার বাবা তোকে আদেশ দিয়েছে। রুদ্র নিজের শেষ আদেশটুকু শুনিয়ে আর এক মুহূর্ত সেখানে দাঁড়ালো না। অত্যন্ত অহংকার আর রাগ নিয়ে ঘর থেকে হনহন করে বেরিয়ে গেল। রুদ্র চলে যাওয়ার পর রোদ বিছানার উপরে সেই লাল পেড়ে সাদা শাড়িটা হাতে নিয়ে বেশ কিছুক্ষণ স্তব্ধ হয়ে বসে রইল। তার চোখ দিয়ে তখনও টপ টপ করে জল গড়িয়ে পড়ছে, কিন্তু বেশিক্ষণ এভাবে বসে থাকার উপায় তার নেই। সে ভালো করেই জানে রুদ্রর রাগ কত ভয়ঙ্কর। যদি তৈরি হতে সামান্যতর দেরি হয় তবে রুদ্র এসে আবার নতুন কোনো রূপ দেখাবে, হয়তো আবার কোনো অমানসিক অত্যাচার শুরু করবে। এই ভয়ে রোদ নিজের শরীরের সমস্ত ক্লান্তি আর মনের কষ্ট চেপে রেখে বিছানা থেকে উঠে দাঁড়ালো এবং অনিচ্ছা সত্ত্বেও পার্টির জন্য তৈরি হতে শুরু করলো। সাজগোজ করার এক ফাঁকে সে বিছানায় রাখা নিজের মোবাইল ফোনটা হাতে নিল। মনটাকে একটু শান্ত করার জন্য সে ফেসবুক অন করে তার সেই প্রিয় গডফাদারের আইডিতে ঢুকলো। আর আশ্চর্যজনকভাবে আইডিতে ঢোকার সাথে সাথেই তার মনের ভেতরে জমে থাকা সমস্ত মেঘ আর দুঃখ যেন এক নিমিষেই হাওয়ায় মিলিয়ে গেল। রোদ দেখল প্রায় 12 ঘন্টা আগে সেই আইডি থেকে তার ইনবক্সে একটা মেসেজ এসেছে। মেসেজটা দেখা মাত্রই খুশিতে আর উত্তেজনায় তার বুকের ভেতরের হার্টবিট এক লাফেই দ্বিগুণ হয়ে গেল। সে কাঁপা হাতে মেসেজটা খুলে পড়তে শুরু করলো। সেখানে লেখা ছিল, ডিয়ার লিটল সানফ্লাওয়ার, আমি তোমাকে আমার একটা পার্সোনাল আইডি লিঙ্ক দিচ্ছি। কাইন্ডলি তুমি ওটাতে একটা ফলো রিকোয়েস্ট পাঠিয়ে দাও, কারণ এই মেইন আইডিতে এত এত মানুষের ভিড়ের মাঝে আমি যদি হুট করে তোমাকে ফলো ব্যাক দিই তো সবাই ভাববে তুমি বুঝি আমার খুব স্পেশাল কেউ। মেসেজের এই প্রথম অংশটুকু পড়া মাত্রই রোদের ফর্সা মুখটা মুহূর্তের মধ্যে অন্ধকার হয়ে গেল। তার মনটা ভীষণ খারাপ হয়ে গেল। সে মনে মনে ভাবলো তার মানে এই মানুষটা তাকে বিশেষ কেউ বলে মনে করে না, সে কেবলই একজন সাধারণ ভক্ত মাত্র। নিজের ভাগ্যকে দোষ দিতে দিতে রোদ চোখের কোণায় জমে থাকা জলটুকু হাত দিয়ে মুছে নিল। এরপর বুক ভরা কষ্ট নিয়ে সে মেসেজের বাকি শেষ অংশটুকু পড়তে শুরু করলো। সেখানে লিখেছিল, আর আমি আসলে চাই না যে দুনিয়ার অন্য কোনো মানুষ আমার সেই স্পেশাল মানুষটাকে দেখুক।
বা তাকে নিয়ে চর্চা করুক। আমাদের এই সম্পর্কটা সবার আড়ালে একটা সিক্রেট বা গোপন থাকলেই বেশি ভালো হয়, তাই না ম্যাডাম? ব্যাস, এই সামান্য দুটো লাইন পড়া মাত্র রোদের মন আকাশের মেঘ কেটে যেন এক চিলতে রোদ হাসল। এতক্ষণ ধরে বুকের ভেতরে চেপে থাকা সমস্ত অভিমান আর কষ্ট এক সেকেন্ডেই উধাও হয়ে গেল। সে খুশিতে একদম আত্মহারা হয়ে উঠল। তবে তার এই খুশির রেশটুকু বেশিক্ষণ স্থায়ী হতে পারল না, কারণ ঠিক তখনই ঘরের দরজায় রুদ্রের সেই চেনা কড়া নাড়ার আওয়াজ শোনা গেল। দরজার ওপাশ থেকে রুদ্রর ভারী গলার আওয়াজ পেয়ে রোদ ভেতর থেকে একটু গলা উঁচিয়ে বলে উঠল, আরে বাবা, রেডি হচ্ছি আমি, একটু তো সময় দিন। ওপাশ থেকে রুদ্র অত্যন্ত গম্ভীর আর রাগী গলায় জবাব দিল, যা করার ফাস্ট করো, আমার হাতে একদম সময় নেই। রুদ্রর এই সারাক্ষণের খবরদারি রোদের একদম পছন্দ হলো না। সে দরজার দিকে তাকিয়ে মনে মনে একটা ভেঙচি কাটল এবং দ্রুত হাত চালিয়ে তৈরি হতে লাগলো। তবে সাজগোজের মাঝেই সে চট করে তার গডফাদারের দেওয়া সেই নতুন পার্সোনাল আইডিতে একটা ফলো রিকোয়েস্ট পাঠিয়ে দিল। ঠিক তখনই ঘরের টেবিলের ওপরে রাখা রুদ্রের ফোনটা হঠাৎ করেই চমৎকার সুরে বেজে উঠল। রোদ একটু ভ্রু কুঁচকে কৌতূহল নিয়ে ফোনটার দিকে তাকালো। তার মনে হঠাৎ একটা তীব্র কৌতূহল আর সন্দেহ জাগলো। আচ্ছা, এই গডফাদার মানুষটা রুদ্রের নয় তো? তার পাঠানো ফলো রিকোয়েস্টের নোটিফিকেশনে কি রুদ্রের ফোনে এলো? রোদ আর লোভ সামলাতে পারল না। সে ধীর পায়ে এগিয়ে গিয়ে রুদ্রর ফোনটা হাতে নিল এবং স্ক্রিনের দিকে তাকিয়ে দেখার চেষ্টা করলো যে তার মেসেজ বা নোটিফিকেশনের ওখানে গেছে কিনা। কিন্তু না, তার ধারণা ভুল ছিল। ফোন লক করা থাকায় সে পুরোটা খুলতে পারল না। তবে লক স্ক্রিনের উপর থেকেই রাহাতের পাঠানো মেসেজটা একটুখানি পড়ে নিল। সেখানে লেখা ছিল, বস, ভাবিকে নিয়ে তাড়াতাড়ি চলে আসিস কিন্তু। এই মেসেজটা পড়া মাত্রই রোদের মনের উপর থেকে মস্ত বড় একটা পাথরের বোঝা নেমে গেল। তার মনটা খুশিতে ভরে উঠল এই ভেবে যে যাক বাবা, বাঁচা গেল। তার স্বপ্নের, তার শ্রদ্ধার সেই গডফাদার অন্তত রুদ্রের মতো একটা নিষ্ঠুর পাষাণ মানুষ নয়। রুদ্রের মতো একটা অহংকারী লোকের বুদ্ধিশুদ্ধি নিয়ে মনে মনে চরম তাচ্ছিল্য করে রোদ ভাবল, ওনার যেটুকু বুদ্ধি উনি আবার হবেন মানুষের গডফাদার? অসম্ভব। এই ভেবে নিজের মনের ভেতরে এক অদ্ভুত শান্তি নিয়ে সে আবার নতুন উদ্যমে পার্টির জন্য সুন্দর করে তৈরি হতে শুরু করলো। পার্টি ভেন্যুর জমকালো প্রবেশদ্বারের সামনে এসে একে একে দুটো দামি বিলাসবহুল গাড়ি এসে থামল। তবে রুদ্র কোনো গাড়িতে নেই। নিজের চেনা সেই রাজকীয় বাইকটি চালিয়েই অনুষ্ঠানের স্থলে এসে পৌঁছালো এবং তার পেছনেই বসেছিল রোদ। বাইক থেকে নামার পর রোদ একটু সময় নিয়ে নিজের লাল পেড়ে সাদা শাড়িটার কুচিকে যাওয়া থেকে ঠিকঠাক করে গুছিয়ে নিল। এতক্ষণ ধরে রুদ্রর দেওয়া সমস্ত অপমান আর কষ্ট সহ্য করার পরও তার মনের কোণায় গডফাদারের সেই গোপন মেসেজের কারণে এক অদ্ভুত খুশির আমেজ খেলা করছিল। রোদের মুখে সেই খুশির ঝিলিক আর মিষ্টি হাসি দেখে রুদ্রের মোটেও ভালো লাগলো না। সে নিজের চোখ দুটো ছোট ছোট করে ভ্রু কুঞ্চিত করে অত্যন্ত সন্ধিহান গলায় রোদকে জিজ্ঞেস করলো, কি ব্যাপার, তোমাকে দেখে তো বেশ খুশি খুশি মনে হচ্ছে। এত হ্যাপি কেন তুমি? কিছুক্ষণ আগে ঘরের ভেতর তোমার সাথে যা যা হয়েছে তার সব কিছু কি এত তাড়াতাড়ি ভুলে গেলে, নাকি মনে মনে আমাকে নিজের স্বামী বলে মেনে নিতে শুরু করেছ, তাই এত আনন্দ? রুদ্রের এমন অহংকারী কথা শুনে রোদের মেজাজটা চট করেই বিগড়ে গেল। সে মনে মনেই রুদ্রকে এক বস্তা গালি শুনিয়ে দিল ঠিকই, কিন্তু মুখে নিজের রাগ প্রকাশ না করে বেশ শান্ত গলায় বলল, আমি কোনো কিছুই ভুলে যাইনি, তবে সবকিছু মনে থাকার পরেও আজ আমার মনটা ভীষণ ভালো। আর আমার মন কেন ভালো সেসব জটিল বিষয় আপনি কোনোদিনই বুঝবেন না। রোদের এই সোজা সাপটা উত্তর শুনে রুদ্র কিছুটা বিরক্ত হলো। সে আর কথা না বাড়িয়ে ঠোঁট উল্টে নিজের দামি 3 পিস স্যুটটা হাত দিয়ে একটু টেনে টুনে ঠিক করে নিল। এরপর রোদের দিকে এক পা এগিয়ে এসে অত্যন্ত নিচু কিন্তু কড়া গলায় বলল, একটা কথা কান খুলে ভালো করে শুনে রাখো, এই পার্টিতে উপস্থিত থাকা কেউ কিন্তু জানে না যে তুমি আমার বিবাহিত ওয়াইফ। সুতরাং আজ রাতের অনুষ্ঠানে ভুলেও এই সত্যটা কারোর সামনে প্রকাশ করা যাবে না, কারণ সবাই যদি আমাদের বিয়ের কথা জেনে যায় তবে তোমার এই অল্প বয়স নিয়ে আইনি সমস্যা তৈরি হতে পারে। তাই এখন থেকে ভেতরে যতক্ষণ আমরা থাকবো, তুমি আর আমি দুজনের কাছে সম্পূর্ণ অপরিচিত। মাইন্ডেড। কথাগুলো শেষ করেই রুদ্র আর এক মুহূর্ত না দাঁড়িয়ে গটগট করে ভেতরের দিকে চলে গেল। রুদ্রের চলে যাওয়ার পথের দিকে তাকিয়ে মুখ বাঁকিয়ে বিড়বিড় করলো, আহারে,
আমার তো বইয়ে গেছে সবাইকে ডেকে ডেকে ওনার মতো এক জল্লাদের বউ বলে নিজের পরিচয় দিয়ে বেড়াতে। হলের ভিতরে পা রাখতেই রোদের চোখ চলে গেল তার প্রিয় বান্ধবী তিথির দিকে। তিথিকে এই অচেনা পরিবেশের মাঝে দেখতে পেয়ে রোদ যেন হাতের চাঁদ পেল। সে দ্রুত পায়ে হেঁটে তিথির একদম কাছাকাছি চলে গেল। তিথি রোদকে দেখা মাত্রই কিছুটা অবাক আর উত্তেজিত হয়ে ফিসফিস করে বলতে লাগলো, কি রে রোদ, আমাদের নিজেদের স্কুলের অনুষ্ঠান, অথচ আমরাই আগে থেকে কিছু জানি না। তুই বাড়ি থেকে চলে যাওয়ার পর আমি খবরটা জানতে পারলাম, আর খবর পাওয়া মাত্রই কোনো মতে জলদি জলদি তৈরি হয়ে এখানে চলে এলাম। কিন্তু এখানে এসে তো আরও এক অদ্ভুত কথা শুনছি। সবাই বলছে আজ রাতে নাকি আমাদের স্টেজে উঠে নাচ করতে হবে। বান্ধবীর চোখে মুখে ভয়ের ছাপ দেখে রোদ মৃদু হেসে তার হাতটা চেপে ধরল এবং অভয় দিয়ে বলল, এত টেনশন নেই আর কি আছে? নো টেনশন বান্ধবী, আমরা দুজন কি নাচ পারি না? স্কুল কলেজের কত অনুষ্ঠানে আমরা একসাথে পারফর্ম করেছি। সো এই সামান্য বিষয় নিয়ে এত চিন্তা করার বিন্দু মাত্র কোনো কারণ নেই, সব ম্যানেজ হয়ে যাবে। অন্যদিকে হলের আরেক কোণায় রুদ্র তার দুই ঘনিষ্ঠ বন্ধু রাহাত আর দুর্জয়ের কাছে গিয়ে দাঁড়ালো। তারা তিনজন মিলে যখন কথা বলছে ঠিক তখনই দুর্জয়ের নজর গিয়ে পড়ল দূরে দাঁড়িয়ে থাকা রোদের উপর। লাল সাদা শাড়িতে রোদকে আজ এতটাই মায়াবী লাগছিল যে দুর্জয় নিজের চোখ সরাতে পারল না। সে মুগ্ধ নয়নে তাকিয়ে থেকে কনুই দিয়ে রুদ্রকে একটা খোঁচা মেরে বলল, ওই দেখ ভাই, ভাবিকে তো আজ একদম সেই লাগছে রে, জাস্ট ওয়াও লাগছে, ওয়াও। বন্ধুর মুখে নিজের স্ত্রীর এমন প্রশংসা শুনে রুদ্রর ভেতরের পুরুষালী অহংকার আর হিংস্রতা এক নিমিষেই দপ করে জ্বলে উঠল। সে কোনো কথা না বলেই একদম ক্ষুধার্ত হিংসের মতো এক ভয়ঙ্কর আর তপ্ত চাহনি নিয়ে দুর্জয়ের দিকে তাকালো। রুদ্র সেই চাহনি দেখে দুর্জয় ভয়ে ঢোক গিলল, তৎক্ষণাৎ চুপ হয়ে গেল। ঠিক তখনই হলের মূল ফটক দিয়ে ভেতরে প্রবেশ করলেন সমাজের অত্যন্ত প্রভাবশালী ব্যক্তিত্ব মিনিস্টার কায়সার চৌধুরী আর তার সহধর্মিণী মিসেস কায়সার। তারা দুইজনে হলের ভেতরে পা রাখতেই চারপাশের পরিবেশ যেন আরও কিছুটা গুরুগম্ভীর হয়ে উঠল। ভিড়ের মাঝে রোদকে দেখতে পেয়ে মিনিস্টার দম্পতি মনে মনে বেশ খুশি হলেন এবং তাদের ঠোঁটের কোণে স্নেহের হাসি ফুটে উঠল। কিন্তু চারপাশের এত এত মানুষের সামাজিক মর্যাদা আর রুদ্রের কঠোর নিয়মের বেড়াজালে পড়ে তারা চরম এক অসহায়ত্ব অনুভব করলেন। নিজের পুত্রবধূকে চোখের সামনে এত সুন্দর রূপে দেখার পরও তারা বাধ্য হয়েই উপস্থিত কোনো অতিথির সাথে পরিচয় করিয়ে দিতে পারলেন না যে এই অপরূপা মেয়েটি আসলে তাদের বাড়ির একমাত্র পুত্রবধূ। ঠিক তার কিছুক্ষণ পরেই পার্টি ভেন্যুর ঠিক সামনে এসে একটা বিলাসবহুল দামি গাড়ি এসে ব্রেক কষল। গাড়ির সেই তীক্ষ্ণ শব্দে উপস্থিত প্রায় সবার চোখ এক পলকেই সেদিকে চলে গেল। গাড়িটি থামার সাথে সাথে চারপাশ থেকে বেশ কয়েকজন কালো স্যুট ও সানগ্লাস পরা বডিগার্ড এসে পুরো এলাকাটা নিরাপত্তার চাদরে ঘিরে ফেলল। এরপর গাড়ির দরজা খুলে নেমে এলো এক মোহময়ী তরুণী। তার পুরো শরীরে একটা কালো রঙের আধুনিক পোশাকে আবৃত ছিল, যা বুক থেকে শুরু করে হাঁটু পর্যন্ত নেমে এসেছে। পায়ে পরা ছিল বিশ্বখ্যাত ব্র্যান্ড ওয়াইএসএল এর চকচকে হাই হিল জুতো, যার প্রতিটি পদক্ষেপে এক ধরনের অহংকার ঝরে পড়ছিল। মেয়েটির রেশমি চুলগুলো পিঠের উপরে চমৎকারভাবে ছড়ানো ছিল এবং তার ঠোঁটে রাঙানো ছিল টকটকে লাল লিপস্টিক। সে অত্যন্ত ধীর আর আত্মবিশ্বাসী পায়ে হেঁটে সোজা এসে দাঁড়ালো রুদ্রর ঠিক সামনে। রুদ্র শান্ত চোখে উপর থেকে নিচ পর্যন্ত মেয়েটিকে একবার পরখ করে নিল, কিন্তু তার চোখে কোনো বাড়তি আবেগ প্রকাশ পেল না। মেয়েটি একটু ইতস্ত না করে রুদ্রর আরও এক পা কাছে এসে দাঁড়ালো। দূর থেকে এই দৃশ্যটা দেখে রুদ্রের বুকের ভেতরে কেন জানি এক অদ্ভুত জেলাস ফিল হতে শুরু করলো। সে নিজের এই অনুভূতির কারণ বুঝতে পারল না, তবে অজান্তে নিজের লাল পেড়ের শাড়ির আঁচলটা আঙুলে শক্ত করে পেঁচাতে লাগলো। মেয়েটি নিজের এক হাতের আঙুল দিয়ে চুলগুলো আলতো করে ঘুরিয়ে ঠোঁটে এক চিলতে চতুর হাসি ফুটিয়ে বলল, হাই হ্যান্ডসাম মিস্টার রুদ্র কায়সার চৌধুরী, মাইসেলফ জেফার। রুদ্র তার সেই মোহময়ী রূপের দিকে একটুও না তাকিয়ে অত্যন্ত ঠান্ডা ও উদাসীন গলায় জবাব দিল, সরি, আমি তো আপনার ইন্ট্রো জানতে চাইনি। রুদ্রের এমন চরম অবহেলা দেখেও জেফার দমে গেল না, বরং সে খিলখিল করে হেসে উঠল। সে কিছুটা চপলতা দেখিয়ে নিজের হাতটা বাড়িয়ে রুদ্রর
গলার টাইটা ধরতে গেল, ঠিক কিন্তু তার হাতটাই ছোঁয়ার আগেই রুদ্র বাজ পাখির মতো এক ঝটকায় জেফারের হাতটা মাঝপথেই ধরে ফেলল। জেফারিতে একটুও রাগ হলো না, রাগ না করে উল্টো রুদ্রের হাতের মুঠোর ভিতরেই নিজের হাতটা আরো শক্ত করে চেপে ধরল। সে রুদ্রের চোখের দিকে সরাসরি তাকিয়ে অত্যন্ত চড়া সুরেই বলল, আমি হলাম সুলতান খন্দকারের একমাত্র মেয়ে জেফার খন্দকার। আজ লন্ডন থেকে ফিরেই শুনলাম তুমি নাকি আমার বাবাকে খুব বড় সড়ো কোনো হুমকি দিয়েছ। তাই কৌতূহল সামলাতে না পেরে সরাসরি দেখা করতে এলাম সেই কুখ্যাত হুমকির দাতার সাথে। দেখতে এলাম তার বুকে কত সাহস। জেফারের মুখে তার বাবার নাম শুনে রুদ্র ঠোঁটের কোণে এক ভয়ঙ্কর বাঁকা হাসি ফুটে উঠল। সে হঠাৎই এক হাঁচকা টানে জেফারকে নিজের একদম বুকের কাছে টেনে নিয়ে এলো। এরপর মেয়েটির কানের কাছে নিজের মুখটি নামিয়ে অত্যন্ত নিচু ও ফিসফিসানি গলায় বলল, একটা কথা মনে রাখো, আমি আর 10টা সাধারণ মানুষের মতো সস্তা হুমকি দেই না। আমি শুধু বলেছিলাম তোমার বাবাকে আমার সামনে এসে একবার বুক ফুলিয়ে দাঁড়াতে, আর আমার সেই সামান্য একটা কথা শুনেই তোমার বাবার ভয় প্যান্ট ভিজে গেছে। এই রুদ্রের হাতে আজ পর্যন্ত যত মানুষের রক্ত ঝরেছে তত ফুটা রক্ত তোমার এই ছোট্ট শরীরেও নেই। তাই নিচের লিমিটের মধ্যেই থাকো, আমার সাথে লাগতে এসো না। কথাগুলো শেষ করে রুদ্র এক প্রকার অবহেলা আর ঘৃণা নিয়ে জেফারকে নিজের থেকে দূরে ছুঁড়ে ফেলে দিল। জেফার হিল পড়া পায়ে কোনো মতে নিজেকে সামলে নিল এবং তার কথা বাড়ানোর সাহস পেল না। সে শুধু একরাশ অগ্নিদৃষ্টি নিয়ে রুদ্রের দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে সেখান থেকে সরে গেল। এরপরই শুরু হলো মূল সাংস্কৃতিক অনুষ্ঠান। চারিদিকের আলো কিছুটা মৃদু হয়ে এলো এবং মঞ্চের উপরে একসাথে এসে দাঁড়ালো রোদ, তিথি এবং তাদের স্কুলের আরও কয়েকজন বান্ধবী। ব্যাকগ্রাউন্ডে চমৎকার মিষ্টি একটা লোকসঙ্গীত বেজে ওঠার সাথে সাথেই তারা সবাই মিলে গানের তালে তালে নাচতে শুরু করলো। এতক্ষণ ধরে গম্ভীর হয়ে থাকা রুদ্র এবার সোজা হয়ে বসলো এবং একদৃষ্টিতে তাকিয়ে রইল মঞ্চে নাচতে থাকা রোদের দিকে। সামনের সারিতে বসে দেখছিল রোদকে। লাল ছাতা শাড়িতে রোদ যখন গানের প্রতিটি ছন্দের সাথে মিল রেখে হাত পা দোলাচ্ছিল, রুদ্র তখন তার চোখের পলক না ফেলেই রোদের শরীরের প্রতিটি সূক্ষ্ম ভাঁজ আর তার মায়াবী অভিব্যক্তি গভীর মনোযোগ দিয়ে পর্যবেক্ষণ করছে। রোদ তখন নিজের সব দুঃখ ভুলে গিয়ে গানের সুরে মেতে উঠে দুই হাত মেলে মঞ্চ জুড়ে নেচে বেড়াচ্ছে। ফাগুনেরও মোহনায় মন মাতানো মহুয়ায় রঙিন এ বিহুর নেশা কোন আকাশে নিয়ে যায়। ও মোর মন হারিয়ে যায়, মোর মন হারিয়ে যায়। কোন রে তোর ভাবনা ঝিলমিলিয়ে যায় রে, ঝিলমিলিয়ে যায়। কোন অচেনা দেশান্তরে তোর সাথে এই তেপান্তরে। মোর মনের প্রজাপতি নাচি নাচি ঘুরি ঘুরি উড়ি উড়ি উড়ে যায় মন হারানোর ঠিকানায়। জমকালো পার্টি শেষ হওয়ার পর বাড়িতে ফিরে সবাই যার যার মতো রাতের খাবার সেরে নিল। রোদ কোনো মতে 4-5টা ভাত মুখে দিয়েই ডাইনিং টেবিল থেকে উঠে সোজা গেস্ট রুমের দিকে চলে এলো। সে নিজের মনে মনে একদম শক্ত সিদ্ধান্ত নিয়ে নিয়েছে যে আজ রাতে সে কোনো অবস্থাতেই রুদ্রের সাথে এক ঘরে ঘুমাবে না। রুদ্র নামের এই জল্লাদটার সাথে একই বিছানায় শেয়ার করার কথা ভাবলেই তার পুরো শরীর ঘৃণায় শিউরে ওঠে। প্রতিদিন ওর কাছ থেকে এত অপমান, এত শারীরিক ও মানসিক অত্যাচার সহ্য করে ওর পায়ের নিচে পড়ে থাকার কোনো মানেই হয় না। তাছাড়া রুদ্র নিজের ইচ্ছায় এই বাড়িতে আসেনি। রুদ্র তাকে জোর করে দস্যুর মতো তুলে এনে এই নরকে বন্দি করে রেখেছে। গেস্ট রুমে ঢুকে সে ভেতর থেকে দরজাটা আটকে দিল এবং বিছানায় বসে একটা স্বস্তির দীর্ঘশ্বাস ফেলল। এরপর নিজের ব্যাগ থেকে মোবাইল ফোনটা বের করে অত্যন্ত ব্যাকুল হয়ে তার সেই স্বপ্নের গডফাদারের পার্সোনাল আইডিটা ওপেন করলো। আইডির প্রোফাইলে ঢুকতেই স্ক্রিনের উপরে বড় বড় অক্ষরে জলজল করে লেখা দেখতে পেল, রেইনবো নাইট কেস, যার সংক্ষিপ্ত রূপ হলো আরকেসি। নামটা দেখেই রোদের বুকের ভিতরে এক অদ্ভুত ভালো লাগা শুরু করতে লাগলো। ফোনটা হাতের মুঠোয় নিয়ে সে কিছুক্ষণ দ্বিধাদ্বন্দ্বের মাঝে কেটে দিল। তার হাত দুটো কাঁপছে। অবশেষে সমস্ত জড়তা কাটিয়ে সে নিজের জীবনের প্রথম ও একমাত্র ভালোবাসার মানুষকে একটা মেসেজ লিখে পাঠালো। রোদ বেশ চপলতা আর মিষ্টি সুরেই লিখে পাঠালো, হ্যালো মিস্টার ক্রাশ, আর ইউ অবাক? মেসেজটা পাঠানোর পর রোদ ভাবেনি এত দ্রুত উত্তর আসবে, কিন্তু তার ধারণাকে ভুল প্রমাণ করে
একদম সাথে সাথে উপাস থেকে রিপ্লাই চলে এলো। স্ক্রিনে ভেসে উঠল, হুম, এতক্ষণে আসল কারণটা বুঝতে পারলাম। এতক্ষণ ধরে বিছানা শুয়ে ভাবছিলাম কেন আমার চোখে কিছুতে ঘুম আসছে না। এখন আপনার মেসেজ দেখে বুঝলাম আমার সোলমেট যদি এখনো জেগে থাকে তবে আমার চোখ কিভাবে ঘুম আসবে ম্যাডাম সেরোরিটা। ওপাশের মানুষের মুখ থেকে নিজেকে সোলমেট আর সেরুরিটা সম্বোধন করতে দেখে রোদের বুকের ভেতরে হার্টবিট মুহূর্তের মধ্যেই দ্বিগুণ হয়ে গেল। তার পুরো শরীরে যেন একটা আনন্দের বিদ্যুৎ তরঙ্গ খেলে গেল। সে নিজের ভিতরের তীব্র কৌতূহল আর চেপে রাখতে পারল না, তাই সরাসরি মেসেজ অপশানে গিয়ে টাইপ করলো, আমার কেন জানি এখনো পুরোটা বিশ্বাস হচ্ছে না। আপনি কি সত্যিই আমার সেই কাঙ্ক্ষিত গডফাদার, হ্যাকিং ওয়ার্ল্ডের আসল কিং? রোদের এই সরল প্রশ্নটি যখন ওপাশের স্ক্রিনে ভেসে উঠল, তখন এই বিশাল পৃথিবীর কোনো এক প্রান্তে আধো অন্ধকার ঘরে মাঝে বসে থাকা সেই রহস্যময় মানুষটির মুখে এক পৈশাচিক ও বাঁকা হাসি ফুটে উঠল। তার মুখের অর্ধেকের বেশি অংশ একটা কালো মাস্কের আড়ালে ঢাকা থাকলেও তার চোখের চাউনিতে ছিল এক অদ্ভুত আধিপত্যের নেশা। সে নিজের ল্যাপটপের কিবোর্ডে দ্রুত আঙুল চালিয়ে টাইপ করে উত্তর পাঠালো, যদি তোমার এখনো আমাকে নিয়ে বিন্দুমাত্র সন্দেহ থাকে বা বিশ্বাস না হয় তবে এখনই তোমার ফোনের গ্যালারি চেক করে দেখো। তোমার গ্যালারির একদম প্রথম দুটো ছবি আমি এখান থেকে ডিলিট করে দিয়েছি। এভরিথিং অ্যাবাউট ইউ ইজ আন্ডার মি নাও লিটল ফ্লাওয়ার। গডফাদারের এই অবিশ্বাস্য ক্ষমতার প্রমাণ পেয়ে রোদ একদম স্তব্ধ হয়ে গেল। সে কাঁপতে থাকা আঙুল দিয়ে দ্রুত গ্যালারিতে গিয়ে দেখল সত্যি তার প্রথম দুটো ছবি উধাও হয়ে গেল। সে প্রচণ্ড উত্তেজনা আর বিস্ময় নিয়ে কাঁপমান হাতে লিখে পাঠালো, ও এম জি, আই কান্ট বিলিভ মাই আইস, ও মাই হ্যান্ডসাম। ওপাশ থেকে তৎক্ষণাৎ আবার মেসেজ এলো, অনেক রাত হয়েছে, এখন ঘুমিয়ে পড়ো। আচ্ছা, একটা কথা বলো তো, তোমার প্রোফাইলের ছবিতে তোমার এই সুন্দর চোখ দুটো তো হিংসুটে কেন? গডফাদারের মুখে নিজের চোখের এমন অদ্ভুত বর্ণনা শুনে রোদ কিছুটা অবাক হলো। সে কপালে হালকা ভাঁজ ফেলেই লিখে পাঠালো, কি? কেন আমার চোখ হিংসুটে হতে যাবে কেন? ওপাশের রহস্যময় হ্যাকিং কিং এবার আরও গভীর আবেগ ঢেলে টাইপ করলো, হিংসুটে হবে না তো কি? এই যে তুমি কোনো অনুমতি ছাড়াই নিজের মায়াবী চোখ দিয়ে আমার পুরো হৃৎপিণ্ডটা কেড়ে নিচ্ছ, এটা কি অন্যায় নয়? আমাকে এত বেশি মায়ের জালে ফাঁসিও না ম্যাডাম, কারণ এই দুনিয়ায় আমি সবাইকে আমার মায়ের জালে আটকে রাখি। আর সেখানে তুমি যদি উল্টো আমার সাথে সেই খেলা খেলো তবে তার পানিশমেন্ট বা শাস্তি কি হবে জানো? রোদ গভীর এক আকুলতা দিয়ে টাইপ করলো, কি শাস্তি হবে? ওপাশ থেকে শেষ মেসেজটা এলো, যা রোদের পুরো মনকে নাড়া দিয়ে গেল। কবরে যাওয়ার আগে শেষ মুহূর্ত পর্যন্ত হৃৎপিণ্ডের প্রতিটি স্পন্দন তোমাকে খুব কাছে থেকে শুনতে হবে, মাই হার্ট। এই গভীর ভালোবাসার বহিঃপ্রকাশ দেখে রোদের চোখ দুটো সুখেই বুঝে এলো। সে পরম তৃপ্তি দিয়ে লিখে পাঠালো, আমি এই শাস্তি মাথা পেতে নিতে রাজি আছি। ওকে, গুড নাইট। ওপাশ থেকেও শেষবারের মতো উত্তর এলো। গুড নাইট। মেসেজ আদান প্রদান শেষ করে ফোনটা বুকের উপরে চেপে ধরে বিছানায় শুয়ে পড়ল রোদ। এতক্ষণের সব অপমান, রুদ্রের দেওয়া সব আঘাত আর কষ্ট যেন এই একটা চ্যাটের মাধ্যমেই এক নিমিষেই শান্ত হয়ে গেল। তার মনটা এখন এক অদ্ভুত সুখে আর শান্তিতে পরিপূর্ণ। অথচ রোদ নিজের মনের সুখে যখন বিছানার এপাশ ওপাশ করছিল, সে বিন্দুমাত্র টের পায়নি যে তার এই সুখের ঠিক ওপাশেই এক ভয়ঙ্কর কালনাগ ফোনা তুলে দাঁড়িয়ে আছে। গেস্ট রুমের দরজা সামান্য ফাঁক দিয়ে ভেতরের দিকে তাকিয়ে আছে রুদ্র। রুদ্রের চোখ দুটো তখন রাগে আর হিংসায় একদম অন্ধ হয়ে গেছে। তার চোয়াল শক্ত হয়ে কামড়ে ধরেছে। রোদের মুখে সেই ভালোবাসার হাসি আর ফোনের স্ক্রিনের দিকে তাকিয়ে থাকা তৃপ্তি মুখটা দেখে রুদ্রের ভেতরের অহংকারী পুরুষ এক হিংস্র পশুর মতো জেগে উঠেছে। গডফাদারের সাথে চ্যাট শেষ করে ফোনটা বুকের উপরে ধরে রাখলেও রোদের মনের ভিতরে সেই ক্ষণিকের শান্তি বেশি সময় স্থায়ী হলো না। হঠাৎ করে এক তীব্র বিবেকের দংশন তার পুরো বুকটাকেই দুমড়ে মুচড়ে দিল। রোদ বিছানার উপরে ধরফর করে উঠে বসলো। তার কপালে চিন্তার ভাঁজ পড়ল। বুকের ভিতরটা অজানা এক অপরাধ বোধে কাঁপতে শুরু করলো। সে নিজের মনে মনে ভাবল, এসে কি করছে? এ তো মস্ত বড় একটা অন্যায়, একটা মহাপাপ। সে যতই রুদ্রকে ঘৃণা করুক না কেন, আইনত আর সামাজিকভাবে সে তো এখন একজন বিবাহিত নারী।
আর একটা মেয়ের বিয়ের পর এভাবে অন্য কোনো পুরুষের সাথে লুকিয়ে লুকিয়ে প্রেমের আলাপ করা, গভীর আবেগে জড়িয়ে পড়া তো এক প্রকারের জঘন্য পরকীয়া ছাড়া আর কিছুই নয়। সে কিভাবে এত বড় আর নিচু মনের কাজ করতে পারলো তা ভেবে সে নিজেই নিজেকে ক্ষমা করতে পারছে না। তার উপরে আবার তার সেই প্রিয় গডফাদার তো এখনো জানে না যে রোদ আসলে ম্যারিড বা বিবাহিত। তার মানে রোদ শুধু নিজের স্বামীর সাথেই বিশ্বাসঘাতকতা করছে না, বরং ওপাশের ওই সরল আর পবিত্র মানুষটাকেও চরমভাবে ঠকাচ্ছে। রোদ আর বেশি সময় ধরে নিয়ে নিজের মনের সাথে এই যুদ্ধ করতে পারল না। সে নিজের সমস্ত আবেগ, ভালোবাসা আর দুর্বলতাকে একপাশে ঠেলে দিয়ে পুনরায় কাঁপমান হাতে মোবাইলের ফোনটা তুলে নিল। একটা শক্ত সিদ্ধান্ত নিয়ে সে ইনবক্সে গিয়ে মেসেজ পাঠালো। আছেন? ওপাশ থেকেও বরাবরের মতো 1 সেকেন্ডের মধ্যেই উত্তর চলে এলো। স্ক্রিনে ভেসে উঠল সংক্ষিপ্ত জবাব। ইয়েস ম্যাম। গডফাদারের এই চটজলদি উত্তর দেখে রোদের চোখ দুটো আবারও জলে ভরে উঠল, কিন্তু এবার সে নিজের মনকে শক্ত করলো। সে টাইপ করলো, আই এম রিয়েলি সরি। আমার পক্ষে আসলে আর এভাবে আপনার সাথে সম্পর্ক রাখা বা কথা বলা কোনোভাবেই সম্ভব নয়। রোদের এমন হুট করে বদলে যাওয়া দেখে ওপাশের মানুষটা কিছুটা অবাক হলো। সে পাল্টা প্রশ্ন লিখে পাঠালো, কেন? হঠাৎ কি হলো? কি করা সম্ভব না? রোদ নিজের চোখের জলটুকু হাত দিয়ে মুছে দিয়ে মনের সমস্ত শক্তি সঞ্চয় করে আসল সত্যটা টাইপ করলো। এভাবে রোজ রোজ লুকিয়ে আপনার সাথে প্রেমের কথা বলা আমার পক্ষে সম্ভব নয়। আই এম সরি। কারণ আমি অলরেডি ম্যারিড। আপনি আমার ক্রাশ, আপনাকে আমার ভীষণ ভালো লাগে, শ্রদ্ধা করি, ভালোবাসি। এটা সত্যি। তবে আমার এখন একটা সংসার আছে, একজন হাসব্যান্ড আছে। আমি যতই কষ্টে থাকি না কেন, আমার স্বামীকে আমি এভাবে আড়ালে অন্য কারোর সাথে জড়িয়ে ঠকাতে পারবো না। রোদের এই স্বীকারোক্তি দেখে ওপাশে সেই রহস্যময় মানুষটি মোটেও রাগ করলো না বা অবাক হলো না। সে অত্যন্ত ঠান্ডা মাথায় আইডিতে টাইপ করে উত্তর পাঠালো। তাতে কি হয়েছে? আমিও তো ম্যারিড লিটল ফ্লাওয়ার। গডফাদারের নিজের মুখে তার বিয়ের কথা শুনে রোদের বুকের ভেতরটা যেন এক মুহূর্তে ভেঙে চুরমার হয়ে গেল। তার মানে যে মানুষটাকে সে এত পবিত্র ভাবতো সেও একজন প্রতারক। রোদ আর নিজের রাগ ও কষ্ট ধরে রাখতে পারল না। সে দ্রুত টাইপ করে পাঠালো, ওহ, আপনিও বিবাহিত? তাহলে তো আপনিও আপনার নিরপরাধ ওয়াইফকে বা স্ত্রীকে ধোঁকা দিচ্ছেন। তার সাথে বড় ধরনের ক্রাইম বা অন্যায় করছেন। যেহেতু আপনি অলরেডি অন্য একজনের হয়ে গেছেন এবং আমিও অন্য কারো অধিকারের মধ্যে আছি, তাই আমাদের দুজনেরই এখানে উচিত আহ, সব ভুল পথ থেকে মুভ অন করা। ভালো থাকবেন, হ্যাঁ? রাখলাম। বাই। কথাটি লিখেই রোদ আর ওপাশের কোনো উত্তরের জন্য অপেক্ষা করলো না। সে এক ঝটকায় গডফাদারের পার্সোনাল আইডিটা চিরতরে ব্লক লিস্টে ফেলে দিল এবং নিজের গ্যালারিতে থাকা তার সমস্ত ছবি চিরকালের জন্য ডিলিট করে দিল। নিজের প্রথম ভালোবাসাকে এভাবে নিজ হাতে কবর দেওয়ায় তার বুকটা ফেটে কান্না আসছে, কিন্তু তার আর কিছুই করার ছিল না। সে বিছানা থেকে নেমে চোখের পানি মুছে দরজা খুলে সোজা ওপরের তলার দিকে এগিয়ে গেল। সে হন্তদন্ত হয়ে রুদ্রের সেই মূল বেডরুমের সামনে এসে দাঁড়ালো এবং কাঁপতে কাঁপতে দরজায় কড়া নাড়ল। দরজাটা আগে থেকেই কিছুটা খোলাই ছিল। রোদ আলতো করে ধাক্কা দিয়ে ঘরের ভিতরে প্রাণ রাখলো। চারিদিকের আবছা অন্ধকারের মাঝে সে চোখ বুলিয়ে দেখলো রুদ্র ঘরের কোথাও নেই। সে ভাবলো রুদ্র হয়তো ওয়াশরুমে বা বারান্দায় আছে, কিন্তু রোদ কিছু বুঝে ওঠার বা নিজেকে সামলে নেওয়ার আগেই হুট করেই অন্ধকারের আড়াল থেকে একটা অত্যন্ত শক্ত আর চওড়া হাত এসে তার কোমরটা জড়িয়ে ধরল। সেই হাতের টান এতটাই তীব্র ছিল যে রোদ 1 সেকেন্ডের মধ্যে সেই পুরুষের শক্ত আর চওড়া বুকের সাথে একদম লেপ্টে গেল। ভয়ের চোটে রোদ একটা চিৎকার দিতে চাইল, কিন্তু তার আগেই সে টের পেল পেছন থেকে রুদ্র তার 2 বাহুর বাঁধনে রোদকে শক্ত করে বন্দি করে ফেলেছে এবং অত্যন্ত তৃষা ও হিংস্রতা নিয়ে রোদের ফর্সা ও নরম ঘাড়ে নিজের মুখটা গুজে দিয়ে গভীর নিঃশ্বাস নিচ্ছে। রুদ্র সেই তপ্ত নিঃশ্বাস রোদের চামড়ায় লাগতেই তার পুরো শরীর ভয়ে আর এক অজানা শিহরণে বরফের মতো জমে গেল। রুদ্রের সেই আতঙ্কিত ও শক্ত আলিঙ্গনে আবদ্ধ হয়ে রোদের পুরো শরীর ভয়ে কাঁপতে শুরু করলো। সে বুঝতে পারল না যে আসলেই কি রুদ্র এতক্ষণ দরজার আড়ালে দাঁড়িয়ে তার সব কর্মকাণ্ড দেখে ফেলেছে। নিজের ভেতরে তীব্র অপরাধ বোধ আর রোদের নতুন কোনো অত্যাচারের আশঙ্কা রোদ একদম ভেঙে পড়ল। সে আর নিজের আত্মসম্মান বা অহংকার ধরে রাখতে পারল না, বরং অত্যন্ত অসহায় আর অপরাধী সুরে ভাঙা গলায় রুদ্রের দিকে তাকিয়ে বলে উঠল,
আমায় দয়া করে এবারের মতো মাফ করে দিন। আমি নিজের ভুল বুঝতে পেরেছি। আমি 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 ওনাকে আমার আইডি থেকে চিরতরে ব্লক করে দিয়েছি। সত্যি বলছি, আমি সত্যি করে বলছি, আমি আর কোনোদিনই এই জীবনে এমন ভুল কাজ করব না। পরকীয়া তো দূরের কথা, দেখাও করব না আমি। আর আপনি আপনিও দয়া করে আমার উপর আর এমন অমানসিক অত্যাচার করবেন না। আমিও তো একটা মানুষ, আমারও তো শরীর মন আছে। আপনার এই মারধরের আর নিষ্ঠুর কথায় আমি বড্ড বেশি কষ্ট পাই। রোদের চোখ দিয়ে তখন অনুশোচনার অশ্রু টপটপ করে গড়িয়ে পড়ছিল। সে এক বুক আতঙ্ক নিয়ে রুদ্রর ক্ষমার অপেক্ষা করতে লাগলো। রোদের মুখে এমন আকুতি আর কান্নাকাটি শুনে রুদ্রর ভেতরে কোনো রাগ বা হিংস্রতা প্রকাশ পেল না, যা রোদের কল্পনার বাইরেই ছিল। রুদ্র আলতো করে রোদের কোমর থেকে নিজের হাতটা সরিয়ে দিল এবং ধীর পায়ে ঘুরে রোদের একদম মুখোমুখি এসে দাঁড়ালো। তার চোখে মুখে তখন এক অদ্ভুত রহস্যময় শান্ত ভাব। সে কোনো কথা না বলে রোদের খুব কাছে এগিয়ে এলো। তাদের দুজনের মাঝখানের দূরত্বটুকু এক নিমিষেই মুছে গেল। এরপর রুদ্র অত্যন্ত গভীর আর নেশাতুর চোখে রোদের দিকে তাকিয়ে নিজের ঠোঁট দুটো দিয়ে রোদের নরম ও কাঁপতে থাকা ঠোঁটে আলতো করে ঘষতে শুরু করলো। রুদ্রের এই অপ্রত্যাশিত স্পর্শে রোদ একদম স্তব্ধ হয়ে গেল। ঠোঁটে ঠোঁট ঘষতে ঘষতেই রুদ্র অত্যন্ত ফিসফিসানি ও শান্ত গলায় বলল, চিল বউ, একদম শান্ত হও। কিচ্ছু হয়নি। তুমি যা যা করেছো সেসব আমি বিন্দুমাত্র কিছু মনে করিনি। আর তোমার উপর আমি একটুও রেগে নেই। অনেক রাত হয়েছে, কাল সকাল সকাল তোমাকে উঠতে হবে, কারণ কালকের দিনটা তোমার জন্য খুব বিশেষ। কাল তোমার জন্য মস্ত বড় একটা সারপ্রাইজ অপেক্ষা করছে। এখন সব চিন্তা মাথা থেকে ছেড়ে ফেলে চুপচাপ ঘুমিয়ে যাও। রুদ্রের এই আচমকা বদলে যাওয়া রূপ এবং এমন শান্ত ব্যবহার দেখে রোদের মনের ভিতরে ভয় দূর হওয়া তো দূরের কথা, উল্টো এক অজানা আশঙ্কা ডালপালা মেলতে শুরু করলো। যে রুদ্র সামান্য কারণে হিংসের মতো গর্জে ওঠে, সে আজ এত বড় একটা ঘটনার পরও এত শান্ত কীভাবে থাকতে পারে? সারপ্রাইজ শব্দটা রুদ্রের মুখে শোনার পর থেকে রোদের বুকের ভেতরটা কেমন যেন দুলতে লাগলো। সে ভালো করেই জানে রুদ্র দেওয়া সারপ্রাইজ কোনো সাধারণ উপহার হতে পারে না। তার আড়ালে নিশ্চয়ই কোনো ভয়ঙ্কর ষড়যন্ত্র বা নতুন কোনো মানসিক টর্চার লুকিয়ে আছে। কিন্তু এই মুহূর্তে রুদ্রের আদেশের বাইরে যাওয়ার কোনো উপায় তার জানা নেই। সে একরাশ দোআশা আর মনের ভেতরে হাজারটা প্রশ্ন নিয়ে রুদ্রের দেখানো বিছানার দিকে ধীর পায়ে এগিয়ে গেল। সে বিছানায় শুয়ে পড়লেও তার চোখ থেকে ঘুম যেন বহু দূরে পালিয়ে গেছে। সে শুধু ছটফট করতে লাগলো আর মনে মনেই ভাবতে লাগলো কি এমন সারপ্রাইজ কাল সকালে তার জন্য অপেক্ষা করছে। পরদিন সকালে যখন রোদের চোখের পাতা দুটো আস্তে আস্তে খুলল, তখন সকালের সোনালি রোদ পুরো ঘর জুড়ে খেলা করছে। সে বিছানা থেকে ধরপড় করে উঠে বসেই চারদিকে তাকালো, কিন্তু ঘরের কোথাও রুদ্রকে দেখতে পেল না। রুদ্র যে কখন কাক ভরে বিছানা ছেড়ে চলে গেছে রোদ তার বিন্দুমাত্র টের পায়নি। যাক, জল্লাদটা সামনে নেই ভেবে রোদ এক প্রকার স্বস্তির নিঃশ্বাস ফেলল এবং বিছানা থেকে নেমে বাথরুমে গিয়ে হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে নিল। সামনেই তার ফাইনাল পরীক্ষা, তাই মনের সব চিন্তা আর গডফাদারের স্মৃতি একপাশে সরিয়ে রেখে সে তড়িঘড়ি করে সকালের নাস্তাটা শেষ করে নিল। পড়ার টেবিলে বসার আগেই সে নিজের মোবাইল ফোনটাকে ইচ্ছাকৃতভাবেই নিজের থেকে বহু দূরে বিছানার উপরে রেখে এলো, যাতে পড়ার সময় কোনো ধরনের মনোযোগ নষ্ট না হয়। পড়া শুরু করার প্রায় ঘণ্টাখানেক পরে হঠাৎ করেই রুমের নীরবতা ভেঙে বিছানার উপরে থাকা ফোনটা প্রচণ্ড জোরে বেজে উঠল। রোদ বিরক্ত হয়ে টেবিল ছেড়ে উঠে গেল এবং ফোনটা হাতে নিয়ে স্ক্রিনের দিকে তাকিয়ে দেখল তার প্রিয় বান্ধবী তিথি কল করেছে। রোদ ফোনটা রিসিভ করে কানে নিতেই ওপাশ থেকে তিথির অত্যন্ত আতঙ্কিত ও অশান্ত কণ্ঠস্বর ভেসে এলো, যা শুনে রোদের বুকের ভেতরটা ধপ করে উঠল। তিথি ওপাশ থেকে প্রায় কাঁদতে কাঁদতেই চিৎকার করে বলল, রোদ, তুই জলদি আয়। রুদ্র ভাইয়া এখানে এসে সব কিছু একদম তছনছ করে ফেলছে। তুই আর এক মুহূর্ত দেরি না করে এখনই আমাদের স্কুলের সামনে চলে আয়, তা না হলে আজ এখানে মস্ত বড় একটা খুন হয়ে যাবে। বান্ধবীর মুখে এমন ভয়ঙ্কর বিপদের কথা শুনে রোদের হাত থেকে বই খাতা সব মেঝেতে পড়ে গেল। সে আর কোনো কিছু চিন্তা করার সময় পেল না। পড়ার টেবিল থেকে এক ঝটকায় উঠে দাঁড়িয়ে আলনা থেকে নিজের কালো হিজাবটা টেনে টুনে কোনো রকমে মাথায় জড়িয়ে নিল। এরপর পা কাঁপতে কাঁপতেই বাড়ি থেকে বেরিয়ে সোজা স্কুলের মাঠের দিকে লক্ষ্য করে পাগলের মতো দৌড়াতে শুরু করলো। রোদের পুরো বুক তখন দুরু দুরু কাঁপছিল। রুদ্রর কাল রাতের সেই সারপ্রাইজ শব্দটা তার মগজে বারবার হাতুড়ি পেটাচ্ছে।
রোদ যখন হাঁপাতে হাঁপাতে স্কুলের মেইন গেটের সামনে এসে দাঁড়ালো, তখন সেখানকার দৃশ্য দেখে তার চোখ চড়ক গাছ হয়ে গেল। পুরো এলাকাটা যেন এক রণক্ষেত্রে পরিণত হয়েছে। রুদ্র একা সেখানে দাঁড়িয়ে রাগের মাথায় রক্তগঙ্গা ভাসিয়ে দিচ্ছে। আশেপাশের সাধারণ মানুষ ভয়ে এবং আতঙ্কে দূর থেকে গোল হয়ে দাঁড়িয়ে সেই ভয়ঙ্কর দৃশ্য দেখছে, কিন্তু কারোর বুকে এত সাহস নেই যে এগিয়ে গিয়ে রুদ্রকে থামায়। সেখানে কোনো একটা লোক নয়, বরং রুদ্র একসাথে প্রায় 10-12 জন শক্তিশালী যুবকের উপরে চিতার মতো ঝাঁপিয়ে পড়েছে এবং তাদের হাড়গোড় ভেঙে একাকার করে দিচ্ছে। রুদ্রর বাড়ির তীব্রতায় এক একজন মাটিতে পড়ে ব্যথায় ছটফট করছে আর আর্তনাদ করছে। আর ঠিক তার পাশেই রুদ্রর দুই বিশ্বস্ত বন্ধু রাহাত আর দুর্জয় পকেটে হাত দিয়ে নির্বিকার ভঙ্গিতে দাঁড়িয়ে সবকিছু দেখছে। তাদের চোখে মুখে কোনো ভয়ের চিহ্ন নেই, এমনকি তারা রুদ্রকে থামানোর জন্য একটা শব্দ উচ্চারণ করছে না। চারিদিকের এই রক্তাক্ত অবস্থা দেখে রোদ নিজের ভয় ডর ভুলে গিয়ে রুদ্রকে থামানোর জন্য চিৎকার করতে করতে সামনের দিকে এগিয়ে গেল। সে রুদ্রের হাতটা চেপে ধরতে যাবে, ঠিক তখনই রুদ্র এক ঝটকায় রোদকে নিজের থেকে বেশ খানিকটা দূরে সরিয়ে দিল। রুদ্রর সারা শরীর তখন ঘাম আর শত্রুদের রক্ত লেপ্টে আছে। তার চোখ দুটো রাগে সিংহের মতো জ্বলছে। সে রোদের দিকে এক পলক তাকিয়ে অত্যন্ত গম্ভীর আর আদেশসূচক গলায় বলল, একদম সামনে আসবে না রোদ, দূরে গিয়ে দাঁড়াও। এই সমস্ত নোংরা পশুদের অপবিত্র রক্ত যেন কোনোভাবেই তোমার পবিত্র শরীরে এসে না লাগে। কথাটা শেষ করেই রুদ্র মাটিতে অর্ধমৃত অবস্থায় পড়ে থাকা একটা ছেলের দিকে এগিয়ে গেল। সে অত্যন্ত নিষ্ঠুরভাবে নিজের দামি বুট জুতো পরা পাটা দিয়ে সেই ছেলেটার চোয়াল বরাবর সজোরে চেপে ধরল, যাতে ছেলেটা নড়াচড়া করতে না পারে। রুদ্র নিজের দাঁতে দাঁত চেপে রাগ সামলাতে না পেরে প্রচণ্ড চিৎকার করে ইংরেজিতে গর্জে উঠল, ফাকিং বিচ! তোদের মতো রাস্তার কুকুরদের এত বড় স্পর্ধা কিভাবে হয় যে স্কুলের সামনে দাঁড়িয়ে প্রতিদিন নিরীহ মেয়েদের রিপ্রেজেন্ট করিস? আজ তোদের সবাইকে আমি নিজ হাতে জাহান্নামে পাঠাবো। রুদ্রের পায়ের নিচে থাকা ছেলেটা ব্যথায় গোগাতে লাগলো, আর রোদ দূরে দাঁড়িয়ে রুদ্রর এই ভয়ঙ্কর রুদ্ররূপ দেখে ভয়ে স্তব্ধ হয়ে রইল। রুদ্রের পায়ের নিচে থাকা ছেলেটি ব্যথায় তীব্রতায় ছটফট করতে করতে একসময় জ্ঞান হারিয়ে ফেলল, কিন্তু রুদ্রর ভিতরে সেই আদিম হিংস্রতা যেন কিছুতেই শান্ত হচ্ছিল না, বরং তার ভিতরের সুপ্ত পৈশাচিকতা প্রতিটা রন্ধ্রে আগুন জ্বালিয়ে দিচ্ছে। সে অন্য ছেলেদের দিকে এগিয়ে যাওয়ার জন্য পা বাড়াতেই রুদ্র নিজের ভয় ডর ধরে রাখতে পারল না। এক চরম অনিশ্চয়তা আর আতঙ্কে তার বুকটা কেঁপে উঠল। সে নিজেকে সামলে নিয়ে দ্রুত পায়ে এগিয়ে গিয়ে রুদ্রর শক্ত আর রক্ত ভেজা হাতটা দুই হাতে শক্ত করে চেপে ধরল। রোদের চোখ দিয়ে তখন ভয়ের জল টপটপ করে গড়িয়ে পড়ছে। সে কাঁপতে কাঁপতেই মিনতির সুরে বলল, দোহাই আপনার, আর মারবেন না, ওরা মরে যাবে। আর নিজের হাতে তুলে নেবেন না প্লিজ, পুলিশকে খবর দিন। আপনি এভাবে মারলে তো পুলিশ আপনাকে অ্যারেস্ট করবে। রোদের মুখে সেই আকুলতা আর তার হাতের নরম স্পর্শ পাওয়া মাত্রই রুদ্র শরীরে সেই টান টান হয়ে থাকা পেশিগুলো অদ্ভুতভাবে কিছুটা শীতল হয়ে গেল। তার ভেতরের উত্তাল ঝড়টা যেন সাময়িক থমকে গেল। সে রোদের দিকে নিজের রক্তবর্ণ চোখ দুটো তুলে তাকালো, যে চোখে তখনও জ্বলন্ত আক্রোশ আর নির্মমতার ছায়া। এরপর একটা দীর্ঘশ্বাস ফেলে নিজের হাতের রক্তটুকু একটা রুমাল দিয়ে মুছে নিয়ে অত্যন্ত ঠান্ডা গলায় বলল, পুলিশ? এই রুদ্র চৌধুরী যেখানে নিজে দাঁড়িয়ে বিচার করে সেখানে পুলিশের আসার কোনো প্রয়োজন পড়ে না রোদ। সবাইকে পেটানো শেষ হলে রুদ্র নিজেই থেমে যায়, যেন তার ভেতরের আদিম তৃষ্ণা কিছুটা সময়ের জন্য নিবৃত্ত হয়েছে। শার্টের হাতে লেগে থাকা গাঢ় রক্তটুকু অবহেলায় মুছে নিয়ে সে পাশে দাঁড়িয়ে থাকা রাহাতকে হুকুমের সুরে বলল, তোর ভাবিকে পৌঁছে দে বাড়িতে। রোদের ভয়ঙ্কর পরিস্থিতি ফেলে রেখে যেতে না চাইলেও রুদ্রর চোখের সেই তীক্ষ্ণ আর আবুক চাহনিতে সে অবাধ্য হওয়ার সাহস পেল না। এক প্রকার বাধ্য মেয়ের মতো নিস্তব্ধেই চলে গেল। রোদ চোখের আড়াল হতেই রুদ্রর ভেতরের সেই শান্ত হয়ে আসা রূপটা মুহূর্তেই উধাও হয়ে গেল এবং সেই পুনরায় চরম হিংস্র হয়ে উঠল। তার চোয়াল শক্ত হয়ে উঠল আর চোখ দুটোতে খেলে গেল এক নরকীয় উল্লাস। দুর্জয়কে নির্দেশ দিয়ে সে গম্ভীর কণ্ঠে বলল, দুর্জয়, কাম হিয়ার। আজ সুলতানের আসল জায়গাটা বুঝিয়ে দিতে হবে।
দুর্জয় বিন্দুমাত্র সময় নষ্ট না করে গাড়ি নিয়ে রেডি হয়ে পড়ল। রুদ্র ধীর পায়ে এগিয়ে গিয়ে গাড়িতে উঠে বসলো। গাড়ির পেছনের সিটে বসে সে তার চিরচেনা ক্ষিপ্রতার রক্তাক্ত শার্টটা বদলে একটা ধবধবে সাদা শার্ট পরে নিল। যেন কিছুক্ষণ আগে সেই বিধ্বংসতার কোনো চিহ্নই সে রাখতে চায় না। সমস্ত রক্ত আর ক্লান্তি মুছে নিয়ে সে ল্যাপটপ হাতে চালাতে শুরু করলো, যেখানে তার আঙুলের ছোঁয়ায় স্ক্রিনের আলো অন্ধকারের মাঝে এক রহস্যময় আবহ তৈরি করলো। কিছুক্ষণের মধ্যে স্ক্রিনের কোণায় একটা সবুজ সংকেত ভেসে উঠল এবং সেখানে দেখালো সাকসেসফুল। সুলতানের আলিশান প্রাসাদের সামনে এসে যখন রুদ্রের গাড়িটা থামলো, চারপাশে নিস্তব্ধতা যেন কোনো এক বড় ঝড়ের পূর্বাভাস দিচ্ছিল। রুদ্র আর দুর্জয় অত্যন্ত ঠান্ডা মাথায় নিজেদের রিভলভারগুলো লোড করে নিল। ধাতব সেই শব্দে লুকিয়েছিল কেবলই মৃত্যু পরোয়ানা। গাড়ি থেকে নেমে তারা ধীরে অথচ দৃঢ় পায়ে এগিয়ে গেল মূল ফটকের দিকে। সেখানে থাকা সশস্ত্র গার্ডরা কিছু বুঝে ওঠার আগেই কোনো প্রকারের দ্বিধা বা কোলাহল ছাড়াই নিখুঁত নিশানায় বুলেট ছুঁড়ে মারল দুর্জয় আর রুদ্র। পুরো ব্যাপারটাই ঘটল এতটাই নিঃশব্দে আর শান্তভাবে যে প্রকৃতির বুকেও কোনো আলোড়ন ঘটল না। রুদ্র তার চওড়া কাঁধের ধাক্কায় ভেতরের ভারী দরজাটা ভেঙে সশব্দে ভিতরে ঢুকতেই এক চতুর গার্ড আকস্মিক আক্রমণ করতে এগিয়ে আসলো। রুদ্রের ঠোঁটের কোণে ফুটে উঠল এক চিলতে নির্মম হাসি। সে ক্ষিপ্র গতিতে লোকটাকে একটা শক্তিশালী লাথি মেরে মেঝেতে ফেলে দিল। লোকটার যে হাতে ধারালো ছুরিটা ছিল, রুদ্র নিজের ভারী বুট দিয়ে সেই হাতটা সজোরে চেপে ধরল, যেন সে নড়ার সুযোগও না পায়। এরপর চোখের পলকে এক চুলো নিশানা না ভুল করে নিজের হাতের অস্ত্রটা লোকটার গলা বরাবর গভীরে ঢুকিয়ে দিল। ফিনকি দিয়ে ফুটে আসা রক্তে চারপাশে রঞ্জিত আর নিখুঁত এক নিপুণতার আক্রমণ শেষ করল সে। একের পর এক প্রকৃতি বাধা আর গার্ডকে নির্মমভাবে শেষ করে রুদ্র ধীর পায়ে এগিয়ে গেল ভেতরের বেডরুমগুলোর দিকে। তার পরনে সাদা শার্টে তখন ছিটকে আসা রক্তের বিন্দুগুলো এক বিভৎস নকশা তৈরি করেছে। প্রথম বেডরুমের দরজাটা সজোরে খুলতেই রুদ্রর চোখে পড়ল সুলতানের একমাত্র মেয়ে জেফারকে, যে তখন বাইরের দুনিয়ার সব খবর ভুলে এক পরপুরুষের সাথে অত্যন্ত অন্তরঙ্গ মুহূর্ত কাটাতে ব্যস্ত। এই নোংরা দৃশ্য দেখে রুদ্রর চোখে মুখে চরম বিরক্তির এক শীতল আস্তরণ জমা হলো। সে এক মুহূর্ত সময় নষ্ট না করে অত্যন্ত তাচ্ছিল্যের সাথে রিভলভারটা তাক করে পরপর দুটো ট্রিগার চেপে দিল। তপ্ত বুলেটের আঘাতে দুজনের খুলি উড়ে গিয়ে মুহূর্তেই সেই কামনার বিছানা রক্তের সাগরে ভেসে গেল। এরপর রুদ্র সেই ঘর থেকে বের হয়ে পাশের মূল বেডরুমের দিকে পা বাড়ালো এবং দরজা ঠেলে ভেতরে প্রবেশ করতেই মুখোমুখি হলো স্বয়ং সুলতানের। রুদ্র সেই রক্তবর্ণ আদিম আর হিংস্র চাহনি সরাসরি সুলতানের চোখের উপরে পড়তেই ভয়ে আর আতঙ্কে সুলতানের কলিজা যেন মুহূর্তের মধ্যেই শুকিয়ে কাঠ হয়ে গেল। সে বুঝতে পারল তার সাম্রাজ্যের শেষ প্রহর ঘনিয়ে এসেছে। রুদ্র সেই আদিম রক্তপিপাসু চাহনি সুলতানের সমস্ত অস্তিত্বকে যেন এক লহমায় যেন অবশ করে দিল। সুলতান বিছানার এক কোণে গুটিয়ে গিয়ে কাঁপতে কাঁপতেই প্রাণ ভিক্ষা চাওয়ার উপক্রম করতেই রুদ্র অত্যন্ত ধীর পায়ে তার দিকে এগিয়ে গেল। তার ঠোঁটের কোণে তখন জ্বলে আছে এক বৈশাচিক শীতল হাসি। সে সুলতানের চুলগুলো মুঠো করে ধরে তাকে মেঝেতে আছড়ে ফেলল এবং বুট জুতা দিয়ে তার বুকের উপরে সজোরে চাপ দিয়ে ধরল, যেন সুলতানের ফুসফুস থেকে শেষ বাতাসটুকুও বেরিয়ে আসতে চাইছে। রুদ্রর গলার স্বর এতটাই নিচু আর গম্ভীর শোনালো যে তা সুলতানের কানে যমদূতের বার্তার মতো ঠেকল। আমার বাবার বিরুদ্ধে চাল চালার সাহস তোর আর কি করে হলো সুলতান? তুই ভেবেছিল রুদ্র চৌধুরী বেঁচে থাকতে তোর সেই সস্তা চাল সফল হবে? এই একটা বাক্যেই সুলতানের চোখের সামনে নিজের কৃতকর্মের পরিণতি ভেসে উঠল। সে বুঝতে পারল আজ তার মৃত্যু সাধারণ কোনো মৃত্যু হবে না। রুদ্র তার পকেট থেকে এক অদ্ভুত রকমের ধারালো খাঁচকাটা চোরা ছুরি বের করল, যার ফলকটা অন্ধকারের মাঝেও চকচক করে উঠল। সুলতান আর্তনাদ করে ওঠার আগেই রুদ্র কোনো দয়ামায়া ছাড়া ছুরিটার অগ্রভাগ সুলতানের ডান হাতের তালুর ঠিক মাঝখানে সজোরে গেঁথে দিল এবং মেঝেতে থাকা কাঠের সাথেই তা নিখুঁতভাবে আটকে দিল। সুলতানের ঘর কাঁপানো গগন বিদারিণী চিৎকার রুদ্রের ভেতরের হিংস্রতাকে যেন আরও বাড়িয়ে দিল।
সে সেখানেই থেমে থাকলো না। অত্যন্ত ঠান্ডা মাথায় ধীরে সুস্থে সুলতানের একটা একটা করে হাতের আঙ্গুলগুলো গোড়া থেকে কেটে আলাদা করতে লাগলো, যেন সে কোনো জটিল অস্ত্রোপচার করছে। প্রতিটি আঙ্গুল কাটার সাথে সাথেই সুলতানের শরীর ব্যথার তীব্রতায় ধনুকের মতো বেঁকে উঠছিল, কিন্তু রুদ্রের পাথুরে মুখে অনুশোচনার কোনো চিহ্ন ছিল না। আঙ্গুলগুলো কেটে ফেলার পর রুদ্র সুলতানের জখম হওয়া হাতটা টেনে ধরে তাকে সোজা করে বসালো। সুলতান তখন যন্ত্রণায় প্রায় অর্ধমৃত, তার চোখ দুটো উল্টে যাওয়ার উপক্রম। রুদ্র তার রিভলভারটা বের করে সুলতানের দুই হাঁটু বরাবর পর পর দুটি গুলি করলো, যাতে সে জীবনে আর কোনোদিনও উঠে দাঁড়ানোর কথা কল্পনাও করতে না পারে। হাড়গুঁড়ো হয়ে যাওয়া সেই বিভৎস শব্দ আর রক্তের ফোয়ারা পুরো ঘরটা এক নরককুণ্ডিতে পরিণত করলো। সুলতান যখন ব্যথায় শেষ সীমানায় পৌঁছে গোগাচ্ছিল, রুদ্র তখন তার কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলল, যে হাত দিয়ে আমার বাবার বিরুদ্ধে ষড়যন্ত্র জাল বুনেছিলে সে হাত আর রইল না, আর যে পা দিয়ে আমার সাম্রাজ্যে ঢোকার চেষ্টা করেছিলে তাও শেষ। এরপর রুদ্র কোনো তাড়াহুড়ো ছাড়া ছুরিটা সুলতানের চিবুকের নিচে ধরল এবং এক ঝটকায় তার শ্বাসনালীটা আড়াআড়িভাবে কেটে দিল। সুলতানের কণ্ঠনালী দিয়ে এক অদ্ভুত গড়গড়ে শব্দ বের হয়ে ফিনকি দিয়ে রক্ত ছুটে এলো এবং কিছুক্ষণ ছটফট করার পর তার নিথর দেহটা মেঝের রক্তের সাগরে তলিয়ে গেল। রুদ্র অত্যন্ত সাধ্যভাবে পকেট থেকে তার সাদা রুমালটা বের করে ছুরির রক্তটুকু মুছে নিল, যেন সে মাত্রই কোনো সাধারণ কাজ শেষ করে উঠেছে। সুলতানের রক্তে ভেজা সাম্রাজ্যের পেছনে ফেলে রুদ্র যখন ধীর স্থির পায়ে নিচে নেমে এলো, তখন ভোরের আলো সবেমাত্র অন্ধকার চিরে উকি দিচ্ছে। দুর্জয় অকুতভয় সৈনিকের মতো এগিয়ে এসে রুদ্রের সামনে ল্যাপটপটি তুলে ধরল। স্ক্রিনের দিকে তাকিয়ে রুদ্রর ঠোঁটের কোণে এক তৃপ্তির হাসি ফুটে উঠল। সেখানে বড় বড় হরফে জলজল করছে সাকসেসফুলি ট্রান্সফার। রুদ্র এবার সুলতানের ফেলে যাওয়া ফোনের স্ক্রিনের দিকে নজর দিল। ঠিক সেই মুহূর্তেই নতুন একটি মেসেজ ফিরে উঠল, যা স্পষ্ট জানিয়ে দিচ্ছে সুলতানের পতন কেবল শারীরিক নয়, বরং অর্থনৈতিকভাবেও সম্পন্ন হয়েছে। You transferred 5 crore BDT from Sultan Khandakar account to RKC account. সুলতানের জীবনের সমস্ত উপার্জিত সম্পদ এখন রুদ্র চৌধুরীর হাতের মুঠোয়। নিস্তব্ধতা ভেঙে রুদ্র আর দুর্জয় আবার গাড়িতে উঠে বসল। সুলতানের প্রসাদের অভিশপ্ত পরিবেশ ত্যাগ করে তাদের গাড়ি তখন অন্য এক গন্তব্যের উদ্দেশ্যে তীব্র গতিতে ছুটছে। চলন্ত গাড়িতে বসেই রুদ্র ফোনের কন্ট্যাক্ট লিস্টে গিয়ে রোদের নাম্বার ডায়াল করলো। রোদ ফোন তুলতেই রুদ্র কোনো ভনিতা না করেই অত্যন্ত শীতল অথচ কর্তৃত্বপূর্ণ গলায় বলল, রোদ, একটা অ্যাড্রেস দিচ্ছি, ওইখানে 3 ঘন্টার মধ্যে চলে এসো। আর হ্যাঁ, একটু যদি পারো নিজেকে সাজিও। রোদ কিছু একটা বলতে গিয়েও থেমে গেল। তার আগেই রুদ্র সংযোগ বিচ্ছিন্ন করে দিল। রোদ হতবাক হয়ে ফোনটার দিকে তাকিয়ে রইল। রাগে গজগজ করতে করতে সে কয়েকবার রুদ্রকে কল ব্যাক করলো, কিন্তু রুদ্রর দিক থেকে কোনো সাড়া পাওয়া গেল না। রোদ মনে মনে রুদ্রর 14 গোষ্ঠী উদ্ধার করে বস্তা বস্তা গালি দিতে দিতে আলমারির কাছে গিয়ে গেল। রাগে আর অভিমানে তার হাত কাঁপছে, তবুও আলমারি খুলে সে বের করলো তার সবচেয়ে প্রিয় গাঢ় লাল রঙের একটি সিল্কের শাড়ি, সাথে নিল মানানসই কানের দুলের জোড়া আর নেকলেস। আক্রোশ আর উত্তেজনার মিশ্রণে সে নিজেকে সাজিয়ে নিতে শুরু করলো। পুরো 2 ঘন্টা সময় নিয়ে সে নিজেকে তৈরি করলো, আর আয়নায় নিজেকে দেখে সে নিজেও থমকে গেল। গাঢ় লাল শাড়িতে তাকে কোনো অপার্থিব সুন্দরীর মতো লাগছে। ঠোঁটে 1 ফোঁটা গাঢ় লাল লিপস্টিক আর হরিণী চোখে গাঢ় কাজলের টানে তার সৌন্দর্য যেন আজ বন্য। রুদ্রের পাঠানো গাড়িটি তখন বাড়ির নিচে অপেক্ষা করছে। রুদ ফোনটা হাতে নিয়ে গম্ভীর পায়ে গিয়ে সেই গাড়িতে উঠে বসল। গন্তব্যের অজানা আশঙ্কা আর রুদ্রের অদ্ভুত আচরণের দোলাচলে তার বুকের ভেতরটা তখন অদ্ভুতভাবেই কাঁপছে। গাড়ির কালো কাচের ওপর থেকে বাইরের দৃশ্যটা স্পষ্ট হতেই রুদের বুকের ভেতরটা অজানা আশঙ্কায় মোচড় দিয়ে উঠল। গাড়িটি এসে থেমেছে এক ঘন জনমানবহীন নিঝুম জঙ্গলের ধারে। চারপাশের প্রাচীন গাছপালা আর নীরবতা যেন এক রহস্যের জাল বুনে রেখেছে। গাড়ি থামতেই চালক নেমে এসে পেছনের দরজা খুলে অত্যন্ত বিনীতভাবে রোদকে বলল, ম্যাম আসুন আমার সাথে। রোদ গাড়ির ভিতরে শক্ত হয়ে বসে রইল। তার হরিণী চোখে একরাশ বিস্ময় আর রাগ ফুটিয়ে ক্ষুব্ধ গলায় বলল,
মানে আপনার স্যারকে ডাকুন, তিনি নিজে না এসে আপনাকে কেন পাঠিয়েছেন? চালক মাথা নিচু করে বিনীত অথচ দৃঢ় গলায় উত্তর দিল, আপনি আসুন ম্যাম, এটাই স্যারের হুকুম। আমি স্যারের আদেশ অমান্য করতে পারবো না। আর হুকুম অমান্য করলে কি পরিণতি হয় সেটা তো আপনি ভালো করেই জানেন। চালকের শেষের কথাটায় যেন এক প্রচ্ছদ হিম শীতল ভয় লুকিয়েছিল, যা রোদকে মনে করিয়ে দিল রুদ্র চৌধুরীর সেই রক্ত হিম করা নির্মম রোদ। রোদ একটা দীর্ঘশ্বাস ফেলে গাড়ি থেকে নেমে হাঁটা শুরু করলো, কিন্তু পরনে ভারী লাল সিল্কের শাড়ি আর পায়ে হাই হিল। এই জংলি মেঠো পথে হিল পরে আর কতটুকুই বা হাঁটা যায়। প্রতিটি পদক্ষেপে তার পা মুচকে যাওয়ার উপক্রম হচ্ছিল। রাগ আর ক্লান্তিতে যখন তার ফর্সা মুখটা লাল হয়ে উঠেছে, ঠিক তখনই গাছের আড়াল চিলে সামনে ভেসে উঠল এক অদ্ভুত সুন্দর নির্জন দুতলা বাংলো বাড়ি। লোকটা রোদকে সেই বাড়ির সদর দরজার সামনে এনে দাঁড় করিয়ে রেখে কোনো কথা না বলেই নিঃশব্দে অন্ধকারের মাঝে মিলিয়ে গেল। রোদ একা দাঁড়িয়ে ভয়ে আড়ষ্ট হয়ে পড়ল। যে কোনো বিপদ থেকে বাঁচতে সে মনে মনে দোয়া কুনুত বিড়বিড় করে পড়তে পড়তে কাঁপতে কাঁপতে পায়ের ভিতরে ঢুকে চিৎকার করে বলল, মিস্টার রুড, আছেন নাকি আপনি? কোথায় আপনি? ভেতরটা তখন কুটকুটে অন্ধকার নিমজ্জিত। কোনো সাড়া না পেয়ে রোদ সাবধানে পা ফেলে সিঁড়ি বেয়ে উপরের ঘরের দিকে এগোতে লাগলো। হঠাৎ পায়ে নরম কিছুর স্পর্শ লাগতেই সে থমকে দাঁড়ালো। কি এটা? সে যখনই ফোনের ফ্ল্যাশ লাইটটা অন করতে যাবে, ঠিক তখনই অলৌকিক জাদুর মতো পুরো বাড়ির আলো একসাথে জ্বলে উঠল। আলোর বন্যায় চারপাশ ভেসে যেতেই রোদের চোখের পলকে স্তব্ধ হয়ে গেল। পুরো বাড়িটা যেন এক টুকরো ভালোবাসার স্বর্গীয় কারখানা। সিঁড়ির প্রথম ধাপ থেকে শুরু করে উপরের বেডরুমের মেঝে পর্যন্ত বিছিয়ে দেওয়া হয়েছে হাজারো তাজা লাল গোলাপের পাপড়ি। ঘরের কোনায় কোনায় লাভ আকারের অজস্র বেলুন বাতাসে দুলছে, যা এই মোহময় পরিবেশের সৌন্দর্য আরও বহুগুণ বাড়িয়ে দিয়েছে। তবে সবচেয়ে বড় চমকটা অপেক্ষা করছিল ঘরের এক পাশে। সেখানে রাখা এক বিশাল বাথটব, যার ভেতরে ধবধবে সাদা দুধের ওপরে ভেসে বেড়াচ্ছে চন্দনের সুবাসিত পাপড়ি। চন্দনের সেই মায়াবী সুগন্ধ পুরো ঘরের বাতাসকেই এক মাদকতায় ভরিয়ে তুলেছে। রোদ বিস্ময়ে চরম সীমায় পৌঁছে হাঁ করে এই অবিশ্বাস্য দৃশ্য দেখছে। সে যখনই এই ঘোরের মধ্য থেকে নিজেকে মুক্ত করে রুদ্রকে ডাকতে যাবে, ঠিক তখনই পেছন থেকে একজোড়া শক্ত ইস্পাত কঠিন হাত আতঙ্কিতে এসে তার কোমর জড়িয়ে ধরল। সেই চেনা অচেনা আলিঙ্গনের তীব্রতায় রোদ শিউরে উঠল। সে ভাবল, এটা বোধহয় সেই কুখ্যাত গডফাদার, যার মায়াজালে সে দীর্ঘদিন ধরে মায়াজালে বন্দী হয়ে আছে। রোদ নিজেকে মুক্ত করার জন্য ছটফট করতে করতে তীব্র সাজালো গলায় বলল, আপনাকে না আমি বহুবার বলেছি আমার হাজব্যান্ড আছে। আপনি এত বড় সাহস পান কোত্থেকে? হ্যাঁ, তাও আপনি আমার পিছু ছাড়ছেন না। বলতে বলতে হঠাৎ করেই রোদের কণ্ঠস্বর স্তব্ধ হয়ে গেল। তার নাসিকা রঞ্চে এসে বাড়ি খেল এক চেনা পুরুষালী সুবাস। এই দামি পারফিউমের ঘ্রাণটা তার বড্ড পরিচিত। অবিকল তার স্বামী রুদ্র চৌধুরীর পারফিউম। রোদ আর এক মুহূর্ত দ্বিধা না করে গডফাদারের পরনের টি শার্টের কলারটা টেনে ধরে আর একটু গভীর করে সুগন্ধটা টেনে নিল। তার সমস্ত সন্দেহ যেন এক বিন্দুতে এসে মিলল। সে অবিশ্বাস্য চোখ দুটো তুলে ওপরের দিকে তাকালো। ঠিক তখনই সেই রহস্যময় গডফাদার অত্যন্ত ধীরে হস্তে নিজের মুখের কালো মাস্কটা টেনে খুলে ফেলল। রোদ পাথর হয়ে গেল। তার পুরো পৃথিবীটাই যেন এক মুহূর্তের জন্য থমকে দাঁড়ালো। চোখের সামনে দাঁড়িয়ে থাকা মানুষটি অন্য কেউ নয়, তার নিজের আপন স্বামী রুদ্র চৌধুরী। রোদ স্তব্ধ, বাকরুদ্ধ হয়ে চেয়ে রইল। তার মানে এতদিন ধরে যাকে নিয়ে সে মনে মনে এত দ্বিধাদ্বন্দ্বে ভুগছে, যার রহস্যময় হাতছানি তাকে ব্যাকুল করত, সেই কাঙ্ক্ষিত ক্রাশম্যান আর কেউ নয়, স্বয়ং তার নিজের স্বামী। রোদকে এভাবে পাথরের মতো স্তব্ধ হয়ে দাঁড়িয়ে থাকতে দেখে ঠোঁটের কোণে এক চিলতে মায়াবী হাসি ফুটিয়ে তুলল। সে রোদের আরও কাছে এগিয়ে এসে অত্যন্ত আলতো করে তার থুতনিটা ছুঁয়ে পড়ল। এইভাবে স্তব্ধ হয়ে থাকবেন নাকি সুন্দর রাজ্যের সূচনা করবেন ম্যাডাম সেনোরিটা? রোদ যেন তখনও নিজের চোখকে বিশ্বাস করতে পারছিল না। তার ঠোঁট দুটো কাঁপছিল। অবশ হয়ে আসা গলায় সে কোনো মতে আওড়ালো, আপনি কিভাবে? আপনি তবে সেই গড? রুদ্র কোনো কথা না বাড়িয়ে রোদকে এক ঝটকায় নিজের বুকের খুব কাছে টেনে নিল।
একজোড়া শক্ত বাহুর বাঁধনে রোদকে জড়িয়ে ধরে সে তার ফর্সা ঘাড়ের নরম তত্ত্বে নিজের নাক ঘষতে ঘষতে ফিসফিস করে বলল, হুম, আমি আপনার সেই কাঙ্ক্ষিত ক্রাশ। তবে একটা বড় বিপদ হয়ে গেছে যে আপনাকে এখন থেকে জল্লাদটার সাথে সারা জীবন থাকতে হবে। তবে এই ক্ষেত্রে আমি আপনাকে একটা চয়েস দিতে পারি। আপনি কি আপনার সামনে এখন রুদ্র চৌধুরীকে দেখতে চান নাকি গডফাদারকে? রুদ্রের সেই চেনা মুখের ওমে মুখ লুকিয়ে রোদ এতক্ষণে চেপে রাখা সমস্ত আবেগ ছেড়ে দিল। তার চোখ দিয়ে তখন টপ টপ করে অশ্রু গড়িয়ে পড়ছে। তবে এই অশ্রু কোনো দুঃখের বা ভয়ের নয়, এ হলো এক পরম সুখ আর পূর্ণতার আনন্দশ্রু। সে রুদ্র চওড়া বুকে আলতো করে একটা কিল মেরে অভিমানে ঠোঁট ফুলিয়ে বলল, আপনার সব রূপ দেখতে চাই আমি। আপনি এমন লুকোচুরি না করলেও পারতেন, আগে বলে দিলে তো আর এত ঝামেলা হতো না। আচ্ছা, আপনি তো আমাকে সহ্যই করতে পারতেন না, সবসময় রেগে থাকতেন, তাহলে এখন এত সুন্দর করে কথা কেন বলছেন? রুদ্র রোদের সেই সিক্ত মুখের দিকে তাকিয়ে এক অদ্ভুত তৃপ্তি অনুভব করলো। সে রোদের চোখের জলটুকু নিজের আঙুল দিয়ে মুছে দিয়ে গাঢ় গলায় বলল, এটা তো জাস্ট একটা সারপ্রাইজ ছিল ম্যাডাম। আর সহ্য করতে না পারার নাটকটা তো অভিনয় ছিল। তোমার প্রেমে তো আমি সেদিনই পড়েছি, যেদিন তুমি উড়ন্ত পাখির মতো ডানা ঝাপটিয়ে মোড়ের আনন্দে নাচ করছিলে। মাই হার্টবিট, জাস্ট লিসেন ইট, ব্লিডিং হার্ট। রুদ্রর কথা শুনে রোদ আর নিজেকে সামলাতে পারল না। সে পরম নির্ভরতায় তার কানকে রুদ্রের শক্ত বুকের বাঁ পাশে চেপে ধরল। সেখানে তখন এক তীব্র, দ্রুত আর উন্মাতাল হৃদস্পন্দন আছড়ে পড়ছে, যা কেবলই রোদের নাম জপ করছে। রোদ কিছু বুঝে ওঠার আগেই রুদ্র তাকে এক ঝটকায় দু হাতে কোলে তুলে নিল এবং ধীর পায়ে সেই গোলাপ ছড়ানো বিছানার দিকে এগিয়ে গেল। বিছানায় রোদকে শুইয়ে দিয়েই রুদ্র পকেট থেকে একটা চকচকে ধাতব হ্যান্ডকাফ বের করলো এবং অত্যন্ত ক্ষিপ্রতায় রোদের দুই হাত বিছানার মাথায় লক করে দিল। রোদ চমকে উঠে কিছু একটা বলতে যাবে, তখনই রুদ্র তার ঠোঁটে নিজের একটা আঙুল চেপে ধরে ফিসফিসিয়ে বলল, একদম না, জাস্ট এনজয় ইট ফ্লাওয়ার। পর মুহূর্তেই রুদ্রের ভেতরের আদিম প্রেমিক রূপটা যেন জেগে উঠল। সে কোনো সুযোগ না দিয়ে রোদের গলায় থাকা অদৃশ্য নেকলেসটা নিজের ক্ষিপ্র দাঁত দিয়ে টেনে এক ঝটকায় ছিঁড়ে ফেলল, যার মুক্তগুলো বিছানায় ছড়িয়ে পড়ল। রুদ্রের উত্তপ্ত আর শক্ত হাত দুটো রোদের সুডৌল কোমর বেয়ে ধীর গতিতে উপরের দিকে উঠতে লাগলো, যার প্রতিটা ছোঁয়ায় রোদের শরীরে এক বৈদ্যুতিক শিহরণ বয়ে যাচ্ছে। সে রোদের কপাল, গাল আর গলার খাঁজে টুকরো টুকরো কামাতুর চুমোতে ভরিয়ে দিতে লাগলো। এরপর রুদ্র নিজের গায়ের শার্টটা এক টানে খুলে নিচে ছুঁড়ে মারল এবং পরম মত্ততায় রোদের পরনের সেই লাল সিল্কের শাড়িটা টেনে শরীর থেকে দূরে ফেলে দিল। আলোর নিচে রোদের অনাবৃত রূপ যেন এক অপরূপ ভাস্কর্যের মতো জ্বলজ্বল করে উঠল। রুদ্রর এক মুহূর্তের দূরত্ব সহ্য করতে না পেরে সরাসরি রোদের নরম ঠোঁটে নিজের ঠোঁট ছোঁয়ালো। রুদ্র সেই তীব্র, গভীর আর অনিয়ন্ত্রিত আগ্রহে কিছুক্ষণ পর রোদের শরীরটা ধনুকের মতো কেঁপে উঠল। তবে সেই কাঁপনে আজ কোনো অসহায়ত্ব কিংবা ভয় ছিল না, বরং সেখানে মিশেছিল এক নিখাত ভালোবাসা আর দীর্ঘদিনের অপূর্ণতা কাটিয়ে পরম পূর্ণতা পাওয়ার এক স্বর্গীয় সুখ।